ডান পাশেরটা বলো, অমিতাভ বলো। স্যার ডান পাশের ছবিতে স্যার কালার ফান্ডাস ফটোগ্রাফ এগুলো শোয়িং বলার দরকার নেই, কালার ফান্ডাস বাদ অপটিক। দাও। তুমি মনে করো তোমাকে একটা শর্ট কেস দেওয়া হয়েছে, নিউরোরেটিনাইটিস। আরে মুশকিল নিউরন, তুমি পজিটিভ আগে ফাইন্ডিংস গুলো বলো। আগে স্যার ফাইন্ডিংস বলতে হবে। জি স্যার। দেয়ার ইজ অপটিক ডিস্ক মার্জিন ইজ ব্লার্ড, obliteration of physiological capping, and sir with loss of physiological cap, alter cap disc ratio, disc কি অল্টার color is অল্টার হয়েছে মানে কি হয়েছে? কাপডিং রেশিও কোথায় এখানে? তুমি কাপডিং রেশিও কোথায় পাচ্ছ? তুমি বললা যে alter। অবলিটারেশন অফ দ্য কাপ, আসলে জি স্যার। অবলিটারেশন না, কাপ ইজ অবস্কিউরড, কাপ ইজ ইনভিজিবল। জি স্যার। সো তাহলে আবার রেশিওর আলাপ কেন করো, যেটা দেখাই যাচ্ছে না? জি স্যার। and sir optic disc margin is hyperemic, color is hyperemic। অপটিক ডিস্ক মার্জিন ব্লাড, নট হাইপারেমিক। অপটিক ডিস্ক মার্জিন ব্লাড, ডিস্ক সারফেসটা হাইপারেমিক বলতে পারো, বাট জি অপটিক স্যার। ডিস্ক মার্জিন হাইপারেমিক হয় না। মার্জিন আইদার ব্লাড, মার্জিন ব্লার্ড হয় স্যার। মার্জিন ব্লাড হয়, মার্জিন ওয়েল ডিফাইন্ড হয়, মার্জিন ডিস্টর্টেড হয়। জি ব্লাড স্যার। ইডিমা থাকলে মার্জিন ব্লাড হয়, আর সেকেন্ডারি অপটিক অ্যাট্রোফি যেখানে ফাইব্রাস টিস্যু থাকে সেখানে মার্জিনটা ডিস্টর্টেড হয়, আর আদারওয়াইজ মার্জিনটা ওয়েল ডিফাইন্ড হয়, শার্পলি ডিফাইন্ড মার্জিন, অর মার্জিন ব্লাড অর মার্জিন ডিস্টর্টেড। এর বাইরে কোনো কথা চলবে না। জি স্যার। মার্জিন And sir, হাইপারেমিক হয় না, সারফেসটা না স্যার, হাইপারেমিক হতে পারে। জি স্যার। জি স্যার, মার্জিন ব্লার্ড হয় স্যার। আর কি আছে? আর স্যার হচ্ছে মেকুলার স্টার আছে স্যার। আর কি আছে? So cotton wool spot around the optic disc, আর কি আছে? আর স্যার flame ফ্ল্যাপ shaped শেপ hemorrhage hemorrhage। above the optic disc at sir 12 o'clock position. আর কি আছে? স্যার আর্টারিওলার অ্যাটেনুয়েশন আছে স্যার, আর ভেনাস টর্চুয়াসিটি এন্ড ডাইলেটেশন। আমি সব সময় বলছি যখন একটা ফাইন্ডিংস পাবা, এই যে ফান্ডাস ব্যাকগ্রাউন্ড, আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে চেঞ্জগুলো পাচ্ছি, এই যে তোমার ম্যাকুলার স্টার পাচ্ছি, বা মনে করো কটন স্পট পাচ্ছি, অনেকগুলো কটন স্পট অ্যারাউন্ড দ্য ডিস্ক, এন্ড অলসো অ্যাট 12 o'clock পজিশনে একটা কটন স্পট আছে ম্যাকুলার উপরে। তারপরে ইনফেরিয়রলি আছে, ডিস্কের ইনফেরিয়রলি, ডিস্কের টেম্পোরালি দুইটা আছে, ডিস্কের ইনফেরিয়রলি একটা আছে, ডিস্কের ইনফেরিয়র নেজালি একটা আছে, ডাইরেক্ট নেজালি কয়েকটা কটন স্পট আছে, এবং ডিস্কের মার্জিনে উপরের দিকে স্প্লিন্টার হেমোরেজ আছে, আবার নিচের দিকে ফ্লেম শেপেড হেমোরেজ আছে। এই যে এত কিছু পাচ্ছে, এগুলো কোত্থেকে আসলো? ব্লাড ভেসেল থেকে আসছে। তাহলে সেই ব্লাড ভেসেল না দেখেই তুমি যদি লাভ দিয়ে একটা কথা বলে দাও, তাহলে তোমার কি করে হবে? তোমাকে অবশ্যই ব্লাড ভেসেল গুলা দেখতে হবে, ব্লাড ভেসেল ভেন কেমন আছে, আর্টারি কেমন আছে, এইটা দেখে, কারণ এই ব্লাড ভেসেলের চেঞ্জের জন্যই এই ঘটনাগুলো ঘটছে। সুতরাং তুমি কটনুল বলো, তুমি হার্ট এক্সুডেট বলো, তুমি ফ্লেম শেপেড হেমোরেজ, ডট হেমোরেজ, ব্লড হেমোরেজ, সবগুলোই চেঞ্জ ডিউ টু ফ্রম ব্লাড ভেসেল। সো ব্লাড ভেসেলের চেঞ্জ না দেখে, কিছু না জেনে ফট করে বলে দিলে এটা নিউরোরেটিনাইটিস। চলে যাইতাম, এগুলো সম্ভব নাকি? কেন? আইডি আমি তো নিজে অসুস্থ, আসার পর থেকে বসে থেকে জ্বর, কিছুই করতে পারছি না। এই যে কথা বলতেছো, মিউট করে কথা বলো। যাদের এই সমস্যা থাকবে, পারিবারিক সমস্যা, মিউট করে কথা বলো তোমরা, এখানে ডিস্টার্ব করো না। সাবরিনা শারমিন বলো, তোমার ডায়াগনোসিস কি ডান পাশেরটায়? Sir, acute hypertensive retinopathy. তুমি কোথায় আছো জানো? Sir, CITC তে স্যার, FCPS ট্রেনিং। ভেরি গুড। এটা হচ্ছে অ্যাকুট হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। কি কি জন্য বললা? স্যার স্যার কটন উল স্পট গুলো স্যার। না না, সবার আগে বলতে হবে আর্টারিয়াল অ্যাটেনুয়েশন স্যার। arteries are markedly attenuated. Arteries are markedly attenuated. Venous change is not marked.
ভেনাস চেঞ্জ খুব একটা নাই। মূলত arteries are becomes invisible, they are markedly attenuated, and numerous cotton spot, disc edema, numerous cotton spot around the discs, also in the macula, at the macula, cotton spot, and edema at the macula. These are all goes in favor of acute acute hypertensive. hypertensive retinopathy অথবা malignant hypertensive retinopathy, তাই না? এখন সে পট করে বলে দিছে এটা হচ্ছে নিউরোরেটিনাইটিস। নিউরোরেটিনাইটিসে এত কটন স্পট কেন আসবে? ব্লাড ভেসেল আর্টারি কেন অ্যাটেনুয়েটেড হয়ে যাবে? আর্টারি অ্যাটেনুয়েটেড হওয়ার তো কোনো কারণ নাই। সুতরাং কথা বলার আগে একটু ভেবে দেখো কি বলতেছো। আর্টারি কেন অ্যাটেনুয়েটেড? আর্টারি অ্যাটেনুয়েটেড মানেই হাইপারটেনশনের একটা ব্যাপার আছে। এখন কটন স্পট আসছে কি ইন্ডিকেট করতেছে? ইন্ডিকেট করতেছে ইস্কিমিয়া ডেভেলপ করছে। আমরা জানি রেটিনার অংশবিশেষ সাদা হয়ে যায় অথবা রেটিনার পুরোটাই সাদা হয়ে যায়। সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন হলে পুরো রেটিনা সাদা হয়ে যাবে, কিন্তু এখানে রেটিনার জায়গায় জায়গায় ইস্কিমিয়া হয়েছে। ইস্কিমিয়া যেখানে হয়েছে সেইখানে কটন স্পট ডেভেলপ করছে। এই ইস্কিমিয়া কেন হয়েছে? ডিউ টু সিভিয়ার স্পাজম অফ দি রেটিনাল আর্টারিজ। তাহলে এই সুমাইয়া বলো তো, ডান পাশের এই লোকটার বয়স কত হতে পারে? স্যার ইয়াং স্যার এজ হবে ইয়াং স্যার। হতে পারে স্যার। এই লোকটার বয়স বিলো 40 হবে। জি স্যার। কারণ স্যার কারণ হচ্ছে এই আমি এর আগেও বলছিলাম যে ওল্ড এজে 60 এজে কখনো এরকম অ্যাকুট হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয় না, কারণ আর্টারিগুলো অলরেডি স্ক্লেরোসড হয়ে গেছে। সেনাইল স্ক্লেরোসিস বা এজ রিলেটেড স্ক্লেরোসিস হয়ে যায়, আর্টারিয়াল ওয়াল থিকেন হয়ে যায়, কোলাজেন ইলাস্টিক ফাইবার কমে যায়, কোলাজেন ফাইবারের পরিমাণ বেড়ে যায়, ফলে ইলাস্টিসিটি অফ দি আর্টারিজ কমে যায়। ফলে এরকম হঠাৎ করে ব্লাড প্রেশার বাড়লেও সেখানে এইরকম সিভিয়ার স্পাজম অফ দ্য আর্টারি হয় না, হতে পারে না। ফলে এরকম একটা চেহারা আমরা পাই না। এটা পাই আমরা ইয়াং বয়সে, 40, অ্যারাউন্ড 40, 30 এরকম বয়সে আমরা পাবো। তাহলে এখানে আমাদের এটার সঙ্গে আমরা প্যাপিলিডিমা উইথ ম্যাকুলার স্টার কেন বলতেছি না? স্যার প্যাপিলিডিমাতে ব্যাকগ্রাউন্ড রেটিনাল এত এরকম চেঞ্জ থাকে না স্যার। প্রথম কথা হচ্ছে প্যাপিলিডিমাতে আর্টারিয়াল অ্যাটেনুয়েশন থাকার কোনো কারণ নেই। প্যাপিলিডিমাতে এত কটনাল স্পট থাকার কোনো কারণ নেই। প্যাপিলিডিমাতে ভেনাস চেঞ্জ থাকতে পারে, ভেনাস ডাইলেটেশন, টর্সিসিটি থাকতে পারে। যেহেতু ভেন যে যখন প্যাপিলিডিমা হয় ডিউ টু রেজ ইন্টারক্যানাল প্রেশার, সেখানে ভেন যখন ফিরে যায়, সেন্ট্রাল রেটিনাল ভেন অপটিক নার্ভের ভিতরে ঢুকে অপটিক নার্ভ থেকে যখন বেরিয়ে যায় 10 মিলিমিটার বা 12 মিলিমিটার পিছনে, ওইখানে সে সাবআরাকনয়েড স্পেসের মাঝখান দিয়ে সে বেরিয়ে আসে অরবিটে। অরবিটে যখন বেরিয়ে আসে, বেরিয়ে আসার আগে ওই যখন সাবআরাকনয়েড স্পেসে থাকে ওই সময় সিএসএফ প্রেশার বেশি থাকার কারণে দ্য ইম্পেয়ারমেন্ট অফ ভেনাস ড্রেনেজ হয়। সেই জন্য রেটিনাল ভেনগুলা প্যাপিলিডিমাতে ডাইলেটেড হয়ে যেতে পারে। আর এটা যদি আমরা প্যাপিলাইটিস বলি, প্যাপিলাইটিসের সঙ্গে যদি আমার ম্যাকুলাতে ইডিমা থাকে বা, তাহলে আমরা এটাকে নিউরোরেটিনাইটিস বলতে পারি, নিউরাইটিস অ্যান্ড রেটিনাইটিস। কিন্তু সেই ক্ষেত্রে আর্টারিয়াল অ্যাটেনুয়েশনের কোনো কারণ নাই। আর্টারিয়াল অ্যাটেনুয়েশন হবে না, অর্থাৎ ভাস্কুলার চেঞ্জ থাকবে না, ডিস্কে এডিমা থাকবে। ডিস্কে দু একটা কটন স্পট থাকতেও পারে, নাও থাকতে পারে, এত কটন স্পট পাওয়া যাবে না। ঠিক আছে? এখন এইটার এই অমিতাভ বলো তো, এই যে বাম চোখ ডান ছবিতে যেটাকে আমরা অ্যাকুট হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলতেছি, এটার পিপুলারি রিঅ্যাকশন কেমন হবে কি মনে হয় তোমার কাছে? স্যার এটা রিলেটিভ অ্যাফারেন্ট পিপুলারি ডিফেক্ট থাকতে পারে স্যার, আরএপিডি। কি জন্য থাকবে? স্যার এটা তো এখানে যেহেতু স্যার আমাদের এক্সটেন্সিভ রেটিনাতে, রেটিনাল ইনভলভমেন্টের জন্য স্যার। শোনো এই যে মাল্টিপল কটন স্পট,
এটা ইন্ডিকেট করতেছে রেটিনার নার্ভ ফাইবার লেয়ারে ইস্কিমিয়া হচ্ছে। তো অপটিক জি নার্ভের ফাইবার তো রেটিনার ফাইবার গুলোই তো আলটিমেটলি অপটিক নার্ভের ফাইবার। যখন জি স্যার অনেক অপটিক নার্ভ ফাইবার দ্যাট ইজ রেটিনাল ফাইবারে ইস্কিমিয়া হবে, তখন সেখানে রিলেটিভ অ্যাপারেন্ট পিপুলার ডিফেক্ট বা পিপুলার রিঅ্যাকশন স্লাগিশ হবে, এটাই স্বাভাবিক। জি স্যার আচ্ছা, এবার বাম বাম চোখের ছবিটা দেখে বলো, ফান্ডাস ফটোগ্রাফটা বলো, দোকানে ফাইন্ডিংসটা শুধু বলো, পজিটিভ ফাইন্ডিংস। স্যার লেফট আইতে স্যার অপটিক ডিস্কের কালারটা হাইপারেমিক আর অপটিক ডিস্ক মার্জিন ব্লাড স্যার। বলে দাও বলে দাও। and obliteration of physiological cup. এখানে কোথায় অবলিটার আছে? প্রথম কথা হচ্ছে আমি এই কথাটা পছন্দ করি না। যখন সেকেন্ডারি অপটিক অ্যাট্রোপি হয় তখন ফিজিওলজিক্যাল কাপটা অবলিটারেটেড হয়ে যায় ডিউ টু ডিপোজিশন অফ ফাইব্রাস টিস্যু। আর যখন ইডিমা হয় তখন কাপটা ইনভিজিবল হয় বা অবস্কিউড হয়। এখানে কাপ পার্টলি অবস্কিউড, কাপ কিন্তু দেখা যাচ্ছে, বামের ছবিতে স্টিল কাপ আছে, সাদা একটা অংশ দেখা যাচ্ছে। সুতরাং কাপ নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নেই। আর কি ফাইন্ডিংস আছে সেটা বলো। আর স্যার হচ্ছে ভেনাস ডাইলেটেশন এন্ড টর্সিসিটি আছে স্যার। খুব বেশি নাই, আর কি আছে? Arteriolar attenuation exudates আছে, in the sir, macula আছে, sir, cotton center of the cotonoid macula. spot আমি সেইটা শোনো আছে, sir। অমিতাভ, জি অমিতাভ স্যার। আমি exudate তোমাকে আছে। বলি, জি অমিতাভ স্যার। আমার কথা শোনো। তোমরা জি তো স্যার। ফেল করলে আমাদের দোষ দাও। দেখো তোমার আশেপাশের ছেলেমেয়েরা কিভাবে আর্টারিয়াল চেঞ্জটাকে উল্লেখ করলো, তুমি আর্টারির দেখতেই পাও না। না, আমি এখনই বাসে আর্টারির স্যার কথা শুধু বললাম। ডিস্কটা। আর না, স্যার আমি সার্সিনেট তোমাকে সব ফাইন্ডিংস বলতে বলছি, তুমি ভেনাস সরি। ডাইলেটেশন বলছো, অথচ আর্টারি যে দেখা যাচ্ছে না, আর্টারি যে মার্কলি অ্যাটেনুয়েটেড, এই যে উপরের আপার টেম্পোরাল আর্টারি দেখো সামান্য একটু অংশ দেখা যায়, বাকি অংশ দেখা যায় না। কিছুটা দেখা যায় না কেন? বিকজ অফ অ্যাটেনুয়েশন অ্যান্ড বিকজ অফ ইডিমা। এই যে হার্ট এক্সুডেটের তলে পড়ে গেছে আর্টারিটা, ইডিমার জন্য দেখা যাচ্ছে না। প্লাস ইনফিরিয়র টেম্পোরাল আর্টারি দেখো, ইনফিরিয়র টেম্পোরাল আর্টারি ইজ ভেরি মাচ অ্যাটেনুয়েটেড। এই যে আর্টারিটা, এই যে ভেনের পাশ দিয়ে একটা আর্টারি, হাইলি অ্যাটেনুয়েটেড। এখানে সুমাইয়া বলো, এখানে ভেন আর আর্টারি ভেনের রেশিও কত বলবা? Sir, 5:1, sir. Venus 5 বলতে হলে পারো, ভেরি artery- গুড, আমি এটাই চাচ্ছিলাম। আমরা এখানে 5:1 বা 4:1 বলবো, অর্থাৎ ভেনটা একটু বড় হয়েছে কিন্তু আর্টারি অনেক বেশি চিকন হয়ে গেছে, সেই জন্য আর্টারি 2 এর জায়গায় আমরা 1 বলছি, আর ভেন 3 জায়গায় আমরা 4 বলছি। এটা ভালো বলছো। আর কি আছে বলো। স্যার ওটা কটনোল স্পট Cord blood hemorrhage আছে, পেরিফেরিতে sir. আছে, স্যার সার্সিনেট প্যাটার্ন হার্ড এক্সুডেট above the sir macular region বলো, and এখানে also বলো যে macula. numerous hard exudates are present at the upper part of the macula, and Yes, sir. also a small amount of hard exudate present at the lower part at the temporal side of the macula, and a few dot and blot hemorrhage is also seen, তাই না? আর এই Sir, এইটাকে cottonwool কি spot হেমোরেজ কি বলবো? বলবো, স্যার? এটাকে একটু Sir flame একটা flame shaped hemorrhage, sir. ডিস্কের মার্জিনে ফ্লেম শেপের জিনিসগুলোকে আমরা স্প্লিন্টার হেমোরেজ বলি। স্প্লিন্টার hemorrhage. হেমোরেজ কি জন্য হয়? তাহলে এটা Retinal nerve fiber নার্ভ layer ফাইবার is, লেয়ারে ব্লাডটা চলে যাওয়ার জন্য। শোনো, ফ্লেম শেপেড হেমোরেজ আর স্প্লিন্টার হেমোরেজ কিন্তু এক জিনিস না। আমরা স্প্লিন্টার হেমোরেজ কমনলি পাই ক্লোজ টু দ্য ডিস্ক মার্জিনের কাছে পাই। এই অন্য জায়গায় আমরা যেটাকে ফ্লেম শেপেড বলি, এখানে স্প্লিন্টার হেমোরেজ আমি বলছিলাম তোমাদেরকে, সাডেন চেঞ্জ অফ প্রেসার, দ্যাট মিনস ডিফারেন্স অফ প্রেসার বিটুইন দি ইন্ট্রাকুলার প্রেসার অ্যান্ড দি আর্টারিয়াল প্রেসার। দ্যাট মিনস পারফিউশন প্রেসার সাডেনলি যদি ব্যাপক চেঞ্জ হয়, হঠাৎ করে যদি ইন্ট্রাকুলার প্রেসার অনেক বেড়ে যায়, যেমন অ্যাকুট কনজেস্টিভ গ্লোকোমা, সেই ক্ষেত্রে আমরা ডিস্কে স্প্লিন্টার হেমোরেজ পাই।
আবার হঠাৎ করে যদি আর্টারিয়াল প্রেসার বেড়ে যায়, তার মানে অ্যাকুট হাইপারটেনশন হয়, সেই ক্ষেত্রেও আমরা ডিস্কে স্প্লিন্টার হেমোরেজ পেতে পারি। বুঝতে পারছো কথাটা? এখানে আমরা পাচ্ছি আসলে স্প্লিন্টার হেমোরেজ বামের ছবিতে ডিউ টু সাডেন শার্প রাইজ অফ ব্লাড প্রেশার। কারণ শার্প রাইজ কি করে বুঝলাম? এখানে আর্টারিগুলো মার্কলি অ্যাটেনুয়েটেড হয়ে গেছে। এখানেও আমার হার্ট এক্সুডার আছে। এখন আমি আর অমিতাভ বলো তো, এখানে কি কটন স্পট আছে? কর্টিনাল স্পট আছে স্যার, একদম সুপিরিয়র টেম্পোরালি স্যার। সুপিরিয়র টেম্পোরালি আছে, আর কোথাও নাই? সুপিরিয়র Inferior টেম্পোরালি আছে স্যার স্যার, আছে ইনফিরিয়র কিছু স্যার। টেম্পোরালি, ইনফিরিয়র টেম্পোরালি। পেরিফেরি আছে। ইনফেরিয়র নেজালি আছে, ডাইরেক্ট নেজালি আছে। এই যে উপরের যে হলুদ গুলা দেখতে পাচ্ছি, এই যে জি স্যার। উপরে, একদম উপরে 12 পজিশনে। তারপরে সুপিরিয়র superior nasal to the upper temporal vein এখানে দেখতে পাচ্ছি, ডাইরেক্ট nasal to the disc দেখতে পাচ্ছি, inferior nasal to the disc দেখতে পাচ্ছি, inferior temporal to the disc দেখতে পাচ্ছি। অনেকগুলো আমরা কটন স্পট পাচ্ছি। তাহলে এটাও আসলে অ্যাকুট হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। বলে স্যার একটা প্রশ্ন করি, আমি আমাকে প্রশ্ন করি, তোমরা উত্তর দাও। এখানে কিছু হার্ড এক্সুডেট দেখা যাচ্ছে এবং কিছু ডট হেমোরেজ দেখা যাচ্ছে। তাহলে এটা কেন হলো, কি মনে হয় তোমাদের কাছে? এগুলা কোত্থেকে আসলো? এই যে ইনফেরিয়র টেম্পোরাল টু দি ম্যাকুলা কি জন্য আসলো? স্যার এটা তো মিক্সড রেটিনোপ্যাথি হতে পারে। Associated diabetic ডায়াবেটিস retinopathy আছে থাকতে সাথে, পারে সাথে স্যার। ডায়াবেটিস আছে। এই পেশেন্টটার আসলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মডারেট ডায়াবেটিক রেটিনো নন পলিফেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি ছিল, তার উপরে হঠাৎ করে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, অ্যাকুট হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ডেভেলপ করছে। সেই জন্যই আমার এই যে ডট হেমোরেজ গুলা পাওয়া যাচ্ছে এবং হার্ড এক্সুডেট পাওয়া যাচ্ছে, দিস হার্ড এক্সুডেটস আর অ্যাকচুয়ালি নট দি ফিচার্স অফ অ্যাকুট হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, দে আর দি ফিচার্স অফ ক্রনিক রেটিনোপ্যাথি, ক্রনিক ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ক্রনিক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে আমরা এরকম হেমোরেজ এবং এরকম এই ডট হেমোরেজ, ব্লড হেমোরেজ বা আমাদের হার্ট এক্সুডেট আমরা পাবো, ইডিমা পাবো। কিন্তু অ্যাকুট হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে আমরা ডট হেমোরেজ বা এরকম হার্ট এক্সুডেট পাওয়ার কথা না। আমরা যদি ডান পাশের ছবিটা দেখি, এখানে দেখো কোনো হার্ট এক্সুডেট নাই, ঠিক আছে? এখানে রেটিনার ব্যাকগ্রাউন্ডে কোনো হার্ট এক্সুডেট দেখা যাচ্ছে না। এখানে আমরা যে ম্যাকুলার স্টার দেখতেছি, এটা আসলে ডিউ টু কালেকশন অফ ইডিমা ফ্লুইড। কোথায়, কোন লেয়ারে হয়েছে? এই বলো অমিতাভ, কোন লেয়ারে ইডিমা হওয়ার জন্য এই ম্যাকুলার স্টার হয়েছে? স্যার ডানের আউটার ছবিটায় ফ্লেক্সিফর্ম লেয়ার স্যার। Henley's layer, sir. আউটার প্লেক্সিফর্ম লেয়ার বা হ্যানলিস লেয়ারে। হ্যানিস লেয়ার। স্যার এখানে যে সার্সিনেট প্যাটার্নের স্যার যে হার্ট এক্সুডেট আছে স্যার, এটাও তো নন পলিফেটিভ ডায়াবেটিক যে রেটিনোপ্যাথি, এটাও তো আমরা ফিচার বলতে পারি এক্স্যাক্টলি। স্যার। এই যে দেখো উপরে আপার পার্ট অফ দ্য ম্যাকুলাতে যে সার্সিনেট প্যাটার্নে হার্ট এক্সুডেট আছে, এটা কিন্তু হঠাৎ করে হয়নি। এইটা তোমার স্লো, মানে ক্যাপিলারি থেকে লিক হয়েছে। এই যে সেন্টার অফ দি সার্সিনেট, there is damage of the capillaries for long standing diabetes, and from this damaged capillary থেকে fluid এবং lipid lipoprotein is released from the damaged blood vessel capillaries, and they are deposited in a sarcinet pattern. Sarcinet pattern কি জন্য হয়? সার্সিনেট একটা রেটিনোপ্যাথির সেন্টারে লিক থাকে, সেই লিক থেকে শোনো, সেই লিক থেকে যত দূর পানিটা যাবে, সেই পানির বর্ডার দিয়ে, মানে পানির বর্ডার দিয়ে এই এই পানির ভিতরে যে লিপিড ছিল এইগুলা তোমার জমা হবে, প্রোটিন ছিল এইগুলা জমা হবে আর মার্জিন দিয়ে। এই সার্সিনেট দেখে আমরা বুঝতে পারি ইডিমাটা আপ টু দিস মার্জিন ইট ইজ এক্সটেন্ডেড, এরপরে ইডিমা নাই। এবং এখানে আমরা বুঝতে পারি এটার সেন্টারে লিক আছে।
যেমন যদি নিচের ছবিটা দেখো, ইনফেরিয়র টেম্পোরাল টু দি ফোবিয়া, এখানেও একটা সার্সিনেট আছে। আচ্ছা, এখন ডক্টর, এই যে ড্রাই লিপ কে? ড্রাই লিপ কি কোম্পানির লোক? কথা বলেন, ড্রাই লিপ কে? আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা বলতেছিলাম, এই যে এগুলোকে যে তোমরা হার্ড এক্সুডেট বলতেছো, এটাকে আমি যদি বলি এগুলো আসলে ড্রুজেন, এগুলা ড্রুজেন নয় কেন? স্যার ড্রুজেনটা হচ্ছে স্যার দিস ইজ দ্য এক্সট্রা সেলুলার ডিপোজিট অফ দ্য রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম স্যার, ড্রুজেন। ড্রুজেনের থেকে সেটা একটু তো আমি ছোট, জানি, এটাকে বলো ছোট এটা হবে। ড্রুজেন নয় কেন? স্যার ড্রুজেনের ড্রুজেনের মধ্যে স্যার মার্জিনটা ব্লাড ভেসেল দেখা যাবে? স্যার স্যার ড্রুজেন হবে ড্রুজেন থেকে একটু ছোট হবে এবং ফোবিয়াতে মানে ফোবিয়া দেখে স্যার বেশি হবে স্যার। এরকম কোনো কথা না, মার্জিন এরকম স্যার, কোনো কথা না, ড্রুজেন স্যার ড্রুজেনের সাইডেও মার্জিনটা থাকবে। ওয়েল মার্জিন ডেলিনেটেড শার্প হবে। থাকবে স্যার। মানে ড্রুজেনটা স্যার এত ব্রাইটই হলে হবে না। আচ্ছা ফাইমা বলো, রাকিব বলছে ভালো, ড্রুজেন এত ব্রাইট ইয়েলো হবে না। হবে না স্যার, এটা স্যার একটু গোল্ডেন কালারের হয় স্যার, পুঁতির মালার মতো এক ইয়াতে সাজানো থাকে স্যার, এরকম ভাবে সার্সিনেট প্যাটার্নে থাকবে না স্যার। এবং পেশেন্টের হিস্ট্রিতে স্যার এইজড পেশেন্ট থাকবে ইউজুয়ালি। হিস্ট্রি লাগবে না, হিস্ট্রি বাদ দাও, হিস্ট্রি বাদ দাও। প্রথম কথা হচ্ছে, যেহেতু, রেগুলার টাইপের হবে শেপটা স্যার। মার্জিনটা ওয়েল হ্যাঁ সুমায়া কি বলতেছো? স্যার ড্রুজেনের শেপটা মানে এরকম ইরেগুলার বা ইল ডিফাইন্ড হবে না, মার্জিনটা ওয়েল ডিফাইন্ড হবে স্যার। ডিস্টিংক্ট নট মার্জিন থাকবে। নেসেসারি, নট নেসেসারি। শোনো, সফট ড্রুজেন, হার্ড ড্রুজেন গুলা মার্জিন শার্প থাকে, কিন্তু যদি সফট ড্রুজেন হয় এবং কংগ্লোমারেট ড্রুজেন হয়, অর্থাৎ যদি অনেকগুলা সফট ড্রুজেন একসাথে হয়ে থাকে, তখন এরকম ক্লাস্টার হতে পারে। কিন্তু আমার প্রশ্ন সেটা না। প্রথম কথা হচ্ছে হার্ড এক্সুডেট ইজ ডিপোজিটেড in the plexiform layer, outer plexiform layer. That means it is in front of the retinal pigment epithelium. So they are more bright. Number two, হার্ড এক্সুডেট হবে, হার্ড এক্সুডেট ড্রুজেন কখনোই অর্গানাইজড প্যাটার্নে থাকতে পারবে না, বিকজ আরপি লেয়ারের পিছনে জমা হয় ড্রুজেন। এই আরপি লেয়ারের পিছনে ড্রুজেন কিভাবে এরকম অর্গানাইজড হবে? হওয়ার কোনো সুযোগ নাই, এরকম ডেফিনিট প্যাটার্ন ড্রুজেন কখনো নিবে না। কিন্তু ড্রুজেন এরকম সব ড্রুজেন এরকম হতে পারে। এই যে একটা ড্রুজেনের হার্ড এক্সুডেট ক্লাস্টার দেখা যাচ্ছে, জাস্ট ফোবিয়ার সুপিরিয়র টেম্পোরাল টু দ্য ফোবিয়া, এরকম ক্লাস্টার কিন্তু তুমি ইয়েতেও পাতে পারো। যেহেতু ড্রুজেন তোমার জমা হয় বিহাইন্ড দি রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, এবং রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম যেহেতু ওপেক লেয়ার, সো ইট ইজ নট ভেরি শার্প, দি ইট ইজ গ্রেইশ হোয়াইট অর লাইট ইয়েলোইশ হোয়াইট হবে, এত ব্রাইট ইয়েলো হওয়ার কোনো সুযোগ নাই। আসসালামু এবং কোন আলাইকুম। রকম ভাবে ড্রুজেন কখনো কোনো প্যাটার্ন নিবে না। এই দুটো হলো মূল কথা। শব্দটা লিখেছো খাইতে পারি কিনা? না, জিম্যাক্স তো খাইতে পারি না, তাছাড়া সাফেক্সিম, সাফুরাক্সিম। মেহেদি, যা কথা বলবা দয়া করে মিউট করে কথা বলবা। আচ্ছা এটা কি? Sir, fibrovascular band extending along the superior and inferior vascular arcade and extending over the optic disc, and hard exudates involving the whole of the macula and also along the superior vascular arcade, and dot and blot hemorrhage. And there is a venous loop, venous in the inferior temporal vein, and ডিস্কটা বলো, there ডিস্ক, is a new vessel আছে স্যার inferior ডিস্কের কথা temporal. বলো, ডিস্কের কথা বলো। Sir, the disc
size is normal. The disc margin ডিস্ক looks সাইজ নরমাল। a bit blurred. তুমি কি ডিস্কটা পুরো এই শোনো, তুমি কি পুরো ডিস্কটা স্যার। দেখতে পারতেছো? না স্যার, ফাইব্রোভাস্কুলার ব্যান্ড দিয়ে কভার হয়ে আছে স্যার। Disc টেম্পোরালি is দেখা partially যাচ্ছে। visible. জি স্যার। Temporal part of the disc visible, nasal part is not visible because জি স্যার। Fibrovascular band is covering the optic disc. এটা হচ্ছে ভিট্রাস ফেজে আছে, তাই না? পোস্টো ভিট্রাস ফেজে একটা ফাইব্রোভাস্কুলার ব্যান্ড আছে। তাহলে তোমার এটা ডায়াগনোসিস কি? Proliferative diabetic Sir, retinopathy. না এটুক বললে নিব না। Proliferative diabetic retinopathy is a tractional retinal detachment. Sir, advanced diabetic advanced diabetitis. এডিআইডি বললেও নিব না, তোমাকে স্পেসিফিক বলতে হবে। এটা কি? পলিফ্যাটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি উইথ Tractional retinal detachment. টিআরডি, ট্রাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট। এই কেসটার প্রগনোসিস কেমন? Guarded prognosis, sir. Sir, guarded prognosis, sir. আবার গার্ডেড কি? এটা পোর প্রগনোসিস। Poor এটা prognosis. চিকিৎসা কি? Poor চিকিৎসা prognosis. কি? চিকিৎসা হচ্ছে স্যার প্লাজমা ভিট্রেক্টমি করব, মেমব্রেন পিলিং উইথ মেমব্রেন পিলিং, এয়ার ফ্লুইড এক্সচেঞ্জ, প্লাজমা সিলিকন ইমপ্লান্ট। প্লাস মাইনাস মানে কি? মানে স্যার সিলিকনেল প্লাস মাইনাস না স্যার, সিলিকনেল লাগবে স্যার। কেন লাগবে কেন? স্যার ফাইব্রোভাস্কুলার ব্যান্ড গুলো রিলিজ করার সময় স্যার রেটিনাল টিয়ার হতে পারে স্যার, সেখান থেকে যেন আবার আরআরডি না হয় স্যার। তাহলে এটার সেজন্য প্রগনোসিস খারাপ কেন? এখানে কি নিউ ভেসেল দেখা যায়? জি স্যার, ইনফিরিয়র টেম্পোরাল ভাস্কুলার আর্কিটে স্যার নিউ ভেসেল আছে স্যার। নিউ ভেসেল অলমোস্ট চলে গেছে। তুমি যেটা নিউ ভেসেল বলতেছো এটা আসলে একটা লুপ। এই যে এখানে একটা লুপিং আছে। জি স্যার, একটা দিস লুপ ইজ আছে নট এ স্যার। নিউ জি ভেসেল, স্যার। এটা স্যার একটা লুপ। স্যার স্যার এটার আরেকটু স্যার মিডিয়ালি যে একটু স্যার ওগুলা, জি স্যার এগুলো কি স্যার নিউ ভেসেল বলতে পারবো? এখানে জি স্যার। এটা বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না। এটা আসলে আমরা বলতেছি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ মানেই হচ্ছে পিডিআর এর সঙ্গে অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজের পার্থক্য হচ্ছে পিডিআর যখন তোমার অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন ব্লাড ভেসেল কমে যায়, ফাইব্রাস টিস্যুর পরিমাণ অনেক বেড়ে যায়। At the late stage of polyphytic diabetic retinopathy, the new vessel will shrink and the amount of fibrous tissue will increase, the amount of new vessel will be reduced. And this is a very bad sign because the retina is already become atrophic. এই কারণে এটা আমরা চিকিৎসা করেও দেখা যাবে যে আমরা খুব ভালো ভিশন আনতে পারবো না, কারণ অ্যাক্টিভ ভেসেল আর দেখা যাচ্ছে না। ভেসেলগুলো সব রিগ্রেস করে গেছে, হেমোরেজ রিগ্রেস করে গেছে, হেমোরেজ ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে এবং আমার ফাইব্রাস টিস্যুর পরিমাণ অনেক বেড়ে গেছে। এই অনেক বেড়ে যাওয়াকে আমরা বলতেছি এটা অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। যেমন এই জিনিসটা দেখো, এটা কি? স্যার অ্যাডভান্স ডায়াবেটিসের যে ছবিটা আগে দেখালেন ওইটার ক্ষেত্রে ট্রিটমেন্ট স্যার যদি আবার একটু বলে দিতেন। এটার ক্ষেত্রে পাসকুলার ভিট্রেক্টমি করব, তারপরে মেমব্রেন ফিলিং করব। মেমব্রেন ফিলিং এর দরকার কি? আচ্ছা তারপরে কি এন্ডোলেজার করতে হবে না? এন্ডোলেজার না করলে কি এটা হবে স্যার? এন্ডোলেজারও এই করতে ক্ষেত্রে হবে। আচ্ছা স্যার, মেমব্রেন ফিলিংটা কেন করব? এখানে মেমব্রেন ফিলিং আমার কি সুবিধা দিবে মেমব্রেন স্যার? বলতে আমরা এই যে ফাইব্রোভাস্কুলার যে মেমব্রেন, যে ফাইব্রোভাস্কুলার মেমব্রেনের কন্ট্রাকশনের জন্য কন্ট্রাকশন অফ দিস ফাইব্রোভাস্কুলার, এই যে আমার একটা আর্কুয়েট দেখো একটা ডিস্কের উপর দিয়ে এই যে সুপিরিয়র টেম্পোরাল ব্লাড ভেসেলের উপর দিয়ে, এটা কিন্তু ইন ফ্রন্ট অফ দি সুপিরিয়র টেম্পোরাল আর্কুয়েট, ব্লাড ভেসেলের যে ভাস্কুলার আর্কুয়েট তার ইন ফ্রন্টে আছে, মানে ভিট্রাসের পোস্টার ফেসে এটা আছে এবং ইনফেরিয়র টেম্পোরাল ভাস্কুলার আর্কেডের সামনে আছে। ফলে এখানে রেটিনাতে একটা ট্র্যাকশন তৈরি হয়েছে। এই কারণে আমার, এবং এটা আসলে অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে হবে। অ্যাঞ্জিওগ্রাম করলে দেখা যাবে বেশিরভাগ এলাকা হচ্ছে ইস্কিমিক, ইভেন ফোবিয়াতেও ইস্কিমিয়া থাকতে পারে। তো আমরা এখানে
এই মেমব্রেন মানে এই ফাইব্রোভাস্কুলার মেমব্রেনটাকে যখন তুলে নিয়ে আসবো, এটা তো রেটিনার সাথে লাগানো আছে, এই লাগানো আছে এখানে, তখন দেখা যাবে রেটিনাতে ক্র্যাক হতে পারে বা টিয়ার হতে পারে। সেই জন্য আমার এগুলোতে সিলিকন অয়েল দিতে হবে, না হলে রেটিনাল রেগমাটোজেনাস রেটিনাল ডিটাচমেন্ট পরে পাবা। এই জন্যই সিলিকন অয়েল এগুলোতে দিতে হয়। স্যার স্যার ডায়াগনোসিসটা একটু স্যার ক্লিয়ার করে দেন স্যার। এটা হচ্ছে অ্যাডভান্সড পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আমরা এখানে অ্যাডভান্স বলবো, এখানে আমরা সিভিয়ার পলিফারেটিভ ডায়াবেটিক, মাইল্ড পলিফারেটিভ ডায়াবেটিক এরকম বলবো না, আমরা এটাকে বলবো অ্যাডভান্স পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি উইথ ট্র্যাকশনাল আরডি রেটিনাল ডিটাচমেন্ট। অ্যাডভান্স কথাটা মানেই হচ্ছে যে ভেসেল কমে গেছে, ফাইব্রাস টিস্যুর পরিমাণ বেড়ে গেছে। স্যার আমরা এক্ষেত্রে স্যার তো নিউ ভেসেল আমরা এখন দেখতে পাচ্ছি না, তারপর আমরা এভাবে বলবো। আমরা তো নিউ ভেসেল দেখতে পাচ্ছি না, কিন্তু আমি নিউ ভেসেল থাকলেই পলিফারেটিভ ডায়াবেটিস, এই ফাইব্রাস টিস্যু নিউ ভেসেল থেকেই আসছে। একটা প্রথমে যখন আমরা শুধু ভেসেল দেখতে পাই, এই ভেসেল গুলা কিন্তু, আচ্ছা এখানে নাই, অন্য জায়গায় আছে। এই যে আমরা যে নিউ ভেসেল যে দেখতে পাই, সেই নিউ ভেসেল দেখতে পাওয়ার মানে হচ্ছে ফাইব্রাস টিস্যু কম। মনে রাখতে হবে যে এই যে নিউ ভেসেল এনভিডি বা এনভিই, এগুলো কিন্তু শুধু ভেসেল না, সঙ্গে অ্যাসোসিয়েটেড গ্র্যানুলোমাটাস টিস্যু আছে, দ্যাট মিনস ইম্যাচিউর ফাইব্রাস টিস্যু আছে। ইম্যাচিউর ফাইব্রাস টিস্যুটা তখন আমরা খুব বেশি দেখতে পাই না, কিন্তু যখন ব্লাড ভেসেল, যখন এই ফাইব্রাস টিস্যু ম্যাচিউর হয়, অর্গানাইজড হয়ে যায়, গ্র্যানুলেশন টিস্যু বিকাম ফাইব্রাস টিস্যুতে পরিণত হয়, তখন ব্লাড ভেসেল গুলা শ্রিঙ্ক করে যায়, ফাইব্রাস টিস্যুর পরিমাণ বেড়ে যায়। এখানে প্লেন্টি ফাইব্রাস টিস্যু দেখতে পাচ্ছি অ্যারাউন্ড দ্য ডিস্ক, অ্যারাউন্ড দ্য আপার অ্যান্ড লোয়ার টেম্পোরাল ভেসেল, অন দ্য সারফেস অফ দ্য ডিস্ক। এটা দেখে আমি বুঝতেছি যে নিউ ভেসেল পাইতে হবে এমন কোনো কথা নাই। পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে নিউ ভেসেল না থাকলে বলা যাবে না, কারণ নিউ ভেসেলস আর রিগ্রেসড। আচ্ছা জি স্যার। এইটাতে আসো, এইটাই বলে শেষ করি। এইটা কি? স্যার এটা হলো অ্যাডভান্স পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্যার। তো তোমার পরিচয় দিতে আপত্তি কি? তুমি ড্রাই লিপ লিখে রাখছো, কথা বলতেছো, আবার যখন বললাম তুমি কে, পরিচয় দাও, কথা বলো না কেন? তুমি কে? স্যার আমি তো বুঝতে পারিনি স্যার, আমি আসলে ডাক্তার আব্দুল্লাহ স্যার, আব্দুল্লাহ আল মামুন, কিন্তু ডিরাইলি কোথায় বলছি আছো? তো আমি বুঝতে পারিনি স্যার। স্যার আমি এনআইতে আছি স্যার। আর এই যে জিএনএস লেখা কে? জিএনএস? স্যার আমার নাম নকিব স্যার, আমি খুলনা মেডিকেলে স্যার। খুলনা মেডিকেলে আসো? জি স্যার। খুলনা মেডিকেলে কি হিসেবে আসো? স্যার মেডিকেল অফিসার। না তুমি কি কোনো পোস্ট গ্রাজুয়েশনে কোনো স্যার ধাপ আমি, পেরোইছো? জি স্যার, আমি এই মাস্টার্স পরীক্ষা এমএস পরীক্ষা দিয়েছিলাম স্যার গতবার, ক্লিনিক্যালে স্যার পাস করতে পারিনি। আচ্ছা তুমি এখানে বলো তো যে নকিব, তোমার এখানে ফাইন্ডিংস গুলা বলো। The findings medias are clear. Disc can partly visible. Margin cannot be delineated. Curve disc ratio cannot be measured. No vessels on the vessels of the disc cannot be clearly seen. Superior temporal vascular arcade and partly visible. Inferior temporal vein and inferior nasal vein is visible. Macula is obscured. কি আছে ম্যাকুলাতে? আছে কি? ম্যাকুলাতে স্যার মেমব্রেন, সঠিক বুঝতে পারতেছি না আমি কি আছে এটা। এখানে আসলে ম্যাকুলাতে, শোনো, ম্যাকুলাতে হিউজ অ্যামাউন্ট অফ ফাইব্রাস টিস্যু আছে। তাহলে এই যে ফাইব্রাস টিস্যু ম্যাকুলাতে দেখতে পাচ্ছি, এবং ইন ফ্রন্ট অফ দি আপার টেম্পোরাল ভেসেল, ইন ফ্রন্ট অফ দি, পার্টলি ইন ফ্রন্ট অফ দি লোয়ার টেম্পোরাল ভেসেল, এই যে পার্টলি
এবং ইন ফ্রন্ট অফ দি ম্যাকুলা, এই যে ফাইব্রাস টিস্যুটা দেখতেছি, এই ফাইব্রাস টিস্যুতে কি ব্লাড ভেসেল দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তার মানে এইটা হলো অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। এখানে ফাইব্রাস টিস্যু organized বা scar tissue, fibrous tissue is converted into scar tissue at the region of the in front of the macula, তাই না? সো এটা হচ্ছে আসলে বার্ন আউট কেস। বার্ন আউট কেস মানে হচ্ছে ভেরি ব্যাড কেস। এই পেশেন্টের আর কোনোদিন দেখার কোনো সম্ভাবনা নাই। প্রথমে নিউ ভেসেল হয়েছিল, ফাইব্রোভাস্কুলার টিস্যু হয়েছিল, তারপরে ফাইব্রোভাস্কুলার টিস্যুগুলা আলটারনেটিভ ডিসঅ্যাপিয়ার করে গেছে এবং ফাইব্রাস টিস্যুর পরিমাণ অনেক বেড়ে গেছে। রেটিনাল আর্টারি ভেন সব শুকায় গেছে। তার মানে এই রেটিনাকে আমরা বলতে পারি ডেড রেটিনা। এখানে আর কোনো ব্লাড সাপ্লাইয়ের দরকার নাই, এখানে আর কোনো নিউট্রিশনের দরকার নাই। সো এটা হলো বার্ন আউট কেস। এটা ওয়ান অফ দি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। এইটার কোনো প্রগনোসিস নাই। দিস পেশেন্ট, এটা আমি ভিট্রেক্টমি করেও কোনো লাভ হবে না। স্যার এই পেশেন্টের যে কার্সারের নিচে কালো জায়গাটা, মাইকুলার ওই জায়গাটা তো হোল ছিল, কার্সারটা স্যার যেখানে ধরছিলেন এখানে যে, এখানে কোনো হ্যাঁ, ওই যে হোল নাই, শোনো আচ্ছা, এই স্যার, না, এটা জায়গাটা কি হচ্ছে, এটা কি এই আরডি হয়েছে জায়গায় স্যার, যে দেখো, ট্রাকশন হয়ে টেনে নিয়ে আসছে? না না, এই জায়গাতে ফাইব্রাস টিস্যুর পরিমাণটা কম আছে। এই যে দেখো ফাইব্রাস টিস্যুটা বুঝতে আসলে পারছি এই স্যার। যে এই যে দেখো এইভাবে ফাইব্রাস টিস্যুটা আছে, এই যে এইভাবে ফাইব্রাস টিস্যুটা এইভাবে আছে। এই জায়গায় ফাইব্রাস টিস্যু খুব একটা নাই, সেই জন্য এটা একটা শার্প মার্জিন তৈরি হয়েছে। বুঝতে পারছো? এবং ডায়াবেটিসের আমাদের অন্যান্য ফিচার গুলো নাই, শোনো, ভেসেলস গুলো সব শুকায় গেছে এই জন্য স্যার। নেজাল সাইডে দেখো, নেজাল টু দা ডিস্ক দেখো, যেখানে ফাইব্রাস টিস্যু নাই সেখানেও কিন্তু ভেসেল গুলা অনেক অ্যাটেনুয়েটেড, ইভেন ভেন গুলো অনেক শুকায় গেছে। তার মানে হচ্ছে রেটিনাতে ইস্কিমিয়া এমন পর্যায়ে আছে, রেটিনা অলরেডি অ্যাট্রোপিক স্টেজে চলে গেছে। এই জন্য ব্লাড ভেসেল গুলোতে আর ব্লাড ফ্লো হচ্ছে না। কারণ রেটিনার ব্লাড ফ্লো বা যে কোনো টিস্যুতে ব্লাড ফ্লো থাকতে হলে, সেই ব্লাড ভেসেল গুলোকে প্যাটার্ন রাখতে হলে আমাদের সেখানে একটা স্টিমুলেশন দরকার হয়। সেই টিস্যু থেকে খাবারের চাহিদা দেওয়া হয়। খাবারের চাহিদা আমি এর আগেও বলছিলাম, কোনো টিস্যুতে যদি খাবারের চাহিদা না থাকে, সেই টিস্যুটা যদি, যেমন একটা হাত মনে করো ডিজিউজ অ্যাট্রোপি হয়ে গেছে, লোকটা প্যারালাইসিস হয়েছিল, সেই লোকটা তার হাতটা নড়াচড়া করতো না দীর্ঘদিন ধরে, আলটিমেটলি হাতটা শুকায় গেছে। এর মানে হচ্ছে ওখানকার যে আর্টারি সাপ্লাই সেটাও তখন কমে যাবে, বিকজ there is no demand for nutrition from the tissue. এটা আজকে এই পর্যন্তই থাক। আমি এখন একটু গ্লোকোমায় ব্যাক করি। আচ্ছা, আমরা আমরা একটু লেজার ইন গ্লোকোমা বলবো এখন। হ্যাঁ, লেজার গ্লোকোমাতে যে লেজার দেওয়া হয়, কি কি লেজার দেওয়া হয় এটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে আমি একটু জানতে চাই যে লেজার লাইটের সঙ্গে নর্মাল লাইটের পার্থক্য কি, বলো। নকিব, বলতে পারবা খুলনা থেকে? জি লেজার স্যার, লাইট লেজার, আর নর্মাল লাইটের পার্থক্য কি? স্যার লেজার লাইটটা স্যার এই মনোক্রোমাটিক হয়, নর্মাল লাইটটা পলিক্রোমাটিক হইতে পারে। লেজার লাইটটা স্যার ফোকাসড হয়, পাওয়ার এক্সটেন্ড বেশি হয়, নর্মাল লাইটের হ্যাঁ, পাওয়ার অত কি বেশি বললা? হয় না। না না, মনোক্রোমাটিক আর পলিক্রোমাটিক, তারপরে কি বলছো? লেজার লাইটে স্যার এই পলিমেটেড, মানে সবগুলো রে একসাথে যাবে, এই জন্য এটার পাওয়ার বেশি হয় স্যার। নর্মাল লাইটে স্যার ওয়েভ গুলো আলাদা থাকে, এই জন্য স্যার ওইটার পাওয়ারটা অত বেশি হবে না স্যার। Laser lights are coherent and cognited. কোহারেন্ট মানে কি? কোয়ারেন্ট মানে সব কয়টা পার্টিকেল স্যার একই ফেজে থাকবে।
সব রে একই ফেজে থাকবে না। প্রথম কথা হচ্ছে লেজার লাইট হলো ইউনিডিরেকশনাল, আর পলিক্রোমাটিক না হয়ে মনোক্রোমাটিক। এটা যেমন ঠিক আছে, লেজার লাইট হচ্ছে ওয়েভলেন্থ একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের হবে। হ্যাঁ, হয় তোমার গ্রিন হবে অথবা রেড হবে, ডায়োড হবে, দ্যাট মিনস যে কোনো একটা ওয়েভলেন্থ, সবগুলা রের ওয়েভলেন্থ সেম হবে, তাই না? তারপরে হচ্ছে ইউনিডাইরেকশনাল, একই দিকে যাবে, সবাই একই দিকে যাবে, এবং একটা রের সঙ্গে আরেকটা রোর যে ডিস্টেন্স, সেপারেশনের যে ডিস্টেন্স, সেটা সব সময় একই মেনটেন হবে, সেটাকেই বলে, আমরা বলি যে কোহারেন্ট। আমরা একটু দেখাই। এই যে আমরা দেখো উপরের লাইটটা হচ্ছে ইনকোহারেন্ট, মানে এখানে কিন্তু নিচের যে রে গুলা, এগুলো হলো কোহারেন্ট। তার মানে ডিস্টেন্স বিটুইন দ্য টু ট্রুপ, ডিস্টেন্স বিটুইন দ্য টু পিক অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য টু ট্রুপ ইজ অলওয়েজ সেম, সব সময় একই রকম থাকবে, এই জন্য দে আর কল কোহারেন্ট। ঠিক আছে? আর বান্ডেল অফ রেস মুভিং ইন দ্য সেম ডিরেকশন, সো দে আর কল কোলিমেটেড। সো এরা সব সময় একই ডিরেকশনে থাকবে। কিন্তু নর্মাল লাইট হচ্ছে মাল্টি ডিরেকশনাল, বিভিন্ন দিকে একটা বাল্ব থেকে যখন আলো বের হয় তখন চতুর্দিকে ছড়ায়, ডাইভার্জিং, সব দিকে ছড়াবে। কিন্তু একটা লেজার মেশিন থেকে যে আলোটা বেরোবে, লাইট, সেটা হবে ইউনিডাইরেকশনাল, কখনো এদিক ওদিক যাবে না, একই দিকে যাবে সবাই। এবং সবগুলা রের মধ্যে একটা জনের সাথে আরেকজনের যে ডিস্টেন্স, যে গ্যাপ, সে গ্যাপটা সেম থাকবে, সেই জন্য এটাকে আমরা বলতেছি কোহারেন্ট। এই যে দেখো আমরা এখানে দেখাচ্ছি কোহারেন্ট লাইট উপরেরটা, আর নিচেরটা হচ্ছে অর্ডিনারি লাইট। এই যে আমরা কারসার ধরছি, উপরেরটা হচ্ছে অর্ডিনারি লাইট, একটা লাইট সোর্স থেকে লাইটটা বিভিন্ন দিকে যায়, মাল্টি ডাইরেকশনাল। বাট লেজার লাইট সবসময় ইউনিডাইরেকশনাল, একই দিকে যাচ্ছে, এবং একটা রের সঙ্গে আরেকটা রের যে ডিফারেন্স, যে গ্যাপ, ইজ অলওয়েজ সেম, সো দে আর কোহারেন্ট। ঠিক আছে? আর যখন দেখো এই যে ডান পাশে দেখো নিচেরটা, একটার সঙ্গে আরেকটা ডিফারেন্স, ডিস্টেন্স, যেমন একদম শেষের দিকে দেখো এদের মধ্যে গ্যাপ অনেক বেশি, আর শুরুতে দেখো এদের গ্যাপ অনেক কম, তার মানে পুরা রাস্তা ধরে একই গ্যাপ তারা মেনটেন করেনি, সেই জন্যই তারা হচ্ছে ইনকোহারেন্ট। আর আমরা যদি নিচেরটা, বাম দিকে নিচেরটা দেখি, পুরা রাস্তায় ধরে পুরা পথে তারা একজনের সঙ্গে আরেকজনের ডিস্টেন্স সেম মেনটেন করে গেছে, সেই জন্যই তারা হচ্ছে কোহারেন্ট। আমরা লেজার বলতে কি বুঝি? লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এই যে ইমিশন তো তোমরা বোঝো, ওই যে বেরিয়ে আসা, সেটাই হলো ইমিশন। তাহলে এটার জন্য কি লাগে? একটা স্টিমুলেশন লাগে, এটা এমনি এমনি বেরোয় না। যেমন তুমি তোমার ঘরের বাতি সুইচ দিলে সাথে সাথে বাতি চলে গেল, কিন্তু লেজার মেশিনে বসে তুমি যখন লেজার মেশিনটা অন করলা, সাথে সাথে লেজার বেরোবে না, তোমাকে লেজার বেরোনোর জন্য আরেকটা পয়েন্ট আছে, সেখানে টাচ করতে হবে, তখন কিন্তু লেজার বেরোবে। লেজার বের হওয়ার জন্য রেডি হবে, পায়ে চাপ দিলে তখন লেজারটা যাবে, বা হাতে অনেক সময় সুইচ থাকে, চাপ দিলে যাবে। তার মানে এটা হচ্ছে এটার জন্য স্টিমুলেশন লাগে, সেই জন্য এটাকে বলা হয় স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এই যে রে গুলা বেরোবে, লেজার রে, এটার জন্য একটা স্টিমুলেশন ইজ রিকোয়ার্ড ফর ইমিশন অফ দিস রেডিয়েশন। আর এটাকে আমরা বলতেছি লাইট অ্যাম্প্লিফিকেশন। আমাদের যে নর্মাল লাইট, উপরে বামের ছবিটা দেখো, নর্মাল লাইটে আমাদের কোনো যে লাইটটা বাল্ব থেকে বেরোলো, সেটা যে যে এনার্জিতে বেরোলো, যদি এটা 100 ওয়াটের বাল্ব হয়,
100 ওয়াটের অ্যাম্পলিটিউড থাকবে, যদি 200 ওয়াট হয় 200 ওয়াট, 25 ওয়াট হলে 25 ওয়াট। কিন্তু আমরা লেজার লাইটের ক্ষেত্রে আমরা কিন্তু এই এনার্জিটাকে কন্ট্রোল করতে পারি, এটাকে আমরা অ্যাম্পলিফাই করতে পারি। আমি আমি ইচ্ছা করলে এটাকে 200 মিলিওয়াটের বার্ন দিতে পারি, আবার ইচ্ছা করলে 500 মিলিওয়াটের বার্ন দিতে পারি। তার মানে এইটাকে আমি অ্যাম্পলিফাই করতে পারি। লেজার মেশিন থেকে যে লাইটটা বেরোবে, লেজার লাইট, সেটার অ্যাম্পলিটিউডটা আমি চেঞ্জ করতে পারি। ইট ক্যান বি অ্যাম্পলিফাইড। সো দিস ইজ কল্ড লেজার লাইট অ্যাম্পলিফিকেশন by stimulated emission of radiation. So the laser light can be amplified, and it needs stimulation for emission. So this is called laser. আচ্ছা, আমরা লেজারের জন্য আমরা আইরিশে কি কি লেজার করতে পারি? গ্লোকোমার জন্য আইরিশের পরে কি কি লেজার করা যাবে? সিলেক্টিভ লেজার ট্রাবেকুলার পিআই। একটা আমরা দেখাচ্ছি যে লেজার ট্যাবিকুলেট আইরিডোটমি, তাই না? ইয়াক লেজার আইরিডোটমি বা আর্গন লেজার আইরিডোটমি, মানে লেজার আইরিডোটমি, পেরিফেরাল আইরিডোটমি আমরা করি। এটা কোন ক্ষেত্রে করব? acute congestive Acute glaucoma. congestive গ্লোকোমা আর ট্রিটমেন্ট ডিসপারশন সিনড্রোম। অ্যাকুট কনজেস্টিভ গ্লোকোমায় করব নাকি বলো Acute যে congestive glaucoma স্যার। fail হয়তো করবে, স্যার। স্যার হ্যাঁ? প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা স্যার, ক্রনিক কোন ফেজে পড়বা বলো, কোন স্টেজে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার, কোন স্টেজে লেজার পিআই করা যেতে পারে? স্যার অ্যাকিউট অ্যাটাক রিজলভ হওয়ার পরে স্যার, মানে অ্যাকিউট অবস্থায়। না 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 না, অ্যাকুট অ্যাটাক স্যার। রিজার্ভ হয়ে গেলে করা যেতে পারে যদি আমার দেখা যায় যে তোমার গনিওস্কোপি করে আমরা যদি দেখি যে দি ট্যাবিকুলার সাইনিক্যাল ক্লোজার ইজ লেস দেন 180, হ্যাঁ, তখন আমরা করতে পারি। প্রেশার মেডিকেলি কন্ট্রোল হয়েছে, তারপরে দেখলাম সাইনিক্যাল ক্লোজার লেস দেন 180, এবং আমরা যে পাইলোকার্পিন দিছিলাম অ্যাকুট কনজেস্টিভ গ্লোকোমা, অ্যাকুট প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমাতে আমরা যখন পাইলোকার্পিন দিছিলাম, পাইলোকার্পিন দেওয়ার পরে যদি পিপুলটা ছোট হয় তাহলে সেই পেশেন্টকে আমরা পিআই করে দিয়েছে, এলপিআই লেজার পিআই করে ছেড়ে দিতে পারি, তার ট্যাবেকুলেক্টমি করার দরকার হবে না। কিন্তু যদি আমার পোস্টিরিয়র সাইনিকিয়া, পেরিফেরাল এন্টোসাইনিকিয়া বা সাইনিক্যাল ক্লোজার যদি আমার মোর দেন 2/3 থাকে, তখন আমাদের পিআই করে কোনো লাভ হবে না, তখন আমাদের ট্যাবিকুলেক্টমিতেই যেতে হবে। মেডিকেলি কন্ট্রোল হওয়ার পরে আমরা আবার গনিওস্কোপি করব। গনিওস্কোপি করে দেখব if the peripheral enterosynechia or if the synechial closure, iridotabicular synechial closure is more than 270 degree, then the treatment of choice is trabeculectomy. If the synechial closure is less than 180 degree, in that case you can give PI as a part of treatment. You can do PI. আর কোথায় করবা? অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমার অ্যাটাকের আগে, প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমার অ্যাঙ্গেল ক্লোজার অ্যাকুট অ্যাটাকের আগে কি করা যাবে না? যাবে স্যার, প্রোফাইলেক্টিক যাবে ওটা তো অন্য চোখে করবা। জি স্যার। এই স্যার চোখে, এই অক্লুডেবল চোখে, অ্যাঙ্গেল থাকলে অ্যাঙ্গেল ক্লোজার হ্যাঁ, এন্ড অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট। প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্টে করে দিবা। স্যার না অ্যাঙ্গেল স্যার প্রাইমারি ক্লোজার, অ্যাঙ্গেল ক্লোজার। অ্যাঙ্গেল ক্লোজারে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজারে আমরা করতে পারি যখন আমার iridotabicular contact or synechial closure is more than 180 degree and intercooler pressure is raised, তাই তো? সেখানে করতে পারি। আর কোথায় করতে পারি? স্যার ক্রনিকে করব। স্যার প্ল্যাটু আইরিশে অনেক করি না স্যার। ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমাতে তুমি পিআই করে দিবা। আমি তোমাকে একটা কথা বলি,
আমরা যখন একটা লোকের পিআই করে দেই তখন এই পেশেন্টটা মনে করো প্রোফাইলেকটিক পিআই, একটা চোখে অ্যাকুট কনজেস্টিভ গ্লোকোমা হয়েছে, আর একটা চোখে আমি পিআই করে দিছি অ্যাজ এ prophylactic measure. These patient may develop chronic angle closure glaucoma even after doing PI. তার মানে হচ্ছে আমি যখন আরেক চোখে পিআই করে দিলাম তখন কখনোই তার রিলেটিভ পিপুলারি ব্লক আর হইতে পারবে না, যেহেতু একটা অল্টারনেট পিপুল আমি করে দিয়েছি। কিন্তু দ্যাট পেশেন্ট মে টার্ন ইনটু ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, মানে কোনোদিন ব্যথা হবে না, কোনোদিন চোখ লাল হবে না, কিন্তু ডিস্কটা আস্তে আস্তে কাপিংটা বাড়তে থাকবে, ইন্টারকুলার প্রেশার অল্প বাড়বে, পেশেন্টের কোনো কমপ্লেন থাকবে না, কিন্তু কাপিং হতে থাকবে, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হতে থাকবে, লাইক দি প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। বুঝতে পারছো? কারণ হচ্ছে আইরিডো ট্যাবিকুলার কন্ট্যাক্ট হবে, কিন্তু যেহেতু লেন্স বড় হবে আইরিডো ট্যাবিকুলার কন্ট্যাক্টটা বাড়বে, ইভেন সাইনিক্যাল ক্লোজার হতে থাকবে, কিন্তু রিলেটিভ পিপুলারি ব্লক হবে না। কারণ পোস্টেরিয়র চেম্বারে অ্যাকুয়াস যখন জমা হচ্ছে তখন সেটা অনেকটাই ওই আইরিডোটমি হোল দিয়ে সামনে চলে আসে, সেই জন্য আইরিশ বমি হবে না এবং সেই জন্য অ্যাকুট অ্যাটাক আর হবে না, কিন্তু ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা হতে পারে। এই জন্য আমরা বলি যে চোখে প্রোফাইলেকটিক পেরিফেরাল আইরিডোটমি করা হয় সেই পেশেন্টকে বছরে একবার করে তোমার চেক করতে হবে, তার প্রেসার দেখতে হবে, তার ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট বা তার অপটিক ডিস্ক চেঞ্জ আসতেছে কিনা, গ্লোকোমাটাস অপটিক ডিস্ক চেঞ্জ আসতেছে কিনা সেটা তোমাকে ফলো করে যেতে হবে। আচ্ছা, প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা ছাড়া আর কোনো জায়গায় পিআই করার সুযোগ আছে? স্যার প্ল্যাটো আইরিস সিনড্রোমে আমরা করি না স্যার? করি। Pigment dispersion syndrome, sir. পিগমেন্ট ডিসপারশন সিনড্রোম, সেদিনই আমি বললাম যে পিগমেন্ট ডিসপারশন সিনড্রোমে আমরা করে দিব পেরিফেরাল আইরিডোটমি করলে ওখানে লাভ কি হবে, কি কারণে করব? Sir, iridolenticular যে chronic না না জনিউলার না ওখানে sir না 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 শোনো, আমাদের ওখানে আমরা করব ইনভার্স পিপুলারি ব্লককে বন্ধ করার জন্য। অর্থাৎ আমরা বলছি যে পিগমেন্ট ডিসপারশন সিনড্রোমে অ্যান্টেরিয়র চেম্বারে প্রেসার বেশি হয়ে যায়, আইরিশ কনকেভ হয়ে যায়, তাই না? পরে আরো বেশি লেন্সের সাথে লেগে থাকে, সেই জন্যে তোমার প্রেসার বাড়তে থাকে, পিগমেন্ট গুলো আমার ফিকশন বাড়তে থাকে আইরিশের সাথে জনিউলের, সেই জন্য আমার পিগমেন্ট বেশি করে রিলিজ হতে থাকে, সেই পিগমেন্ট গুলা ট্র্যাবিকুলার মেশওয়ার্কে জমতে থাকে। তাহলে আমরা চাচ্ছি যে ওখানে যদি একটা পিআই করে দেই তাহলে ইকুয়ালাইজেশন অফ প্রেসার পোস্টেরিয়র চেম্বার এবং অ্যান্টেরিয়র চেম্বারের প্রেসার এক হয়ে যাবে। এক হয়ে গেলে আইরিশ কন্ট্যাক্টটা, আইরিশ ফ্রিকশন উইথ দ্য জনিউল কমে যাবে, পিগমেন্ট রিলিজ কমে যাবে, ফলে আমার পিগমেন্ট ডিসপারশন পিগমেন্টারি গ্লোকোমা কম হবে। প্লাটো আইরিস সিনড্রোমে যেটা বলতেছো, প্লাটো আইরিস সিনড্রোমে আমাদের যেহেতু আইরিশের পেরিফেরি বালজিং থাকে, সেন্টারে অ্যান্টেরিয়র চেম্বার ডিপ থাকে, পেরিফেরিতে শ্যালো থাকে, সেই ক্ষেত্রেও আমরা এটা করতে পারবো, সেই ক্ষেত্রেও আমরা পিআই করতে পারবো, কিন্তু পিআই করলেই যে সেখানে লাভ হয়েই যাবে নাও হতে পারে। তো এটা আচ্ছা, কনফার্ম আইরিশ, করার জন্য হ্যাঁ এটার পরও যদি প্রেসার বাড়তে থাকে তাহলে আমরা ওটাকে প্ল্যাটো আইরিস গ্লুকোমা বলতে পারি মনে হয় স্যার, এরকম কিছু? প্লাটো আইরিশ গ্লোকোমা তুমি পিআই করার পরেও যেহেতু আইরিশের পেরিফেরিতে আইরিশটা বালস করে থাকে, এখানে কিন্তু পোস্টেরিয়র চেম্বারে ইন্টারকুলার প্রেসার বেশি থাকার জন্য অ্যাকুয়াস কালেকশন বেশি হয়েছে দেখে আইরিশটা সামনে বালস করছে তা না। অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমাতে আমরা পিপুলকে একটা এলপিআই করি যাতে কখনো যদি আইরিশের মার্জিন, পিপুলারি মার্জিন যদি লেন্সের সাথে লেগে থাকে, অর্থাৎ রিলেটিভ পিপুলারি ব্লক যখন হবে অন্ধকার ঘরে বা আধো আলো অন্ধকারে যখন পিপুলটা ডাইলেট করে তখন লেন্সের সাথে কন্ট্যাক্টটা বেড়ে যায়, তখন অ্যাকোয়াস পিছনে জমতে থাকে, সেই অ্যাকোয়াস তখন কি করে
পিপলকে আইরিশের পেরিফেরিকে সামনের দিকে বাল্স করে দেয়, আইরিশ বম্বি করে, তখন আইরিশটা ট্যাবিকুলার মেশওয়ার্কের সাথে লেগে থাকে, অথবা লেগে থাকতে থাকতে সাইনিকিয়া হয়ে যায়। কিন্তু সেই জন্য আমরা একটা পিপুলে একটা ছিদ্র করে দিছি আইরিশের, ফলে যেন যখন রিলেটিভ পিপুলারি ব্লক হবে, অন্ধকার ঘরে থাকতে বা কম আলোতে পিপুল যখন ডাইলেট করে, তখন ওই অ্যাকোয়াস আর পিছনে জমতে পারবে না, পিপুল দিয়ে না আসতে পারলেও ওই অল্টারনেট পিপুল দিয়ে তখন সামনে চলে আসবে, ফলে আইরিশের পেরিফেরি বাল্স করতে পারবে না। এটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমার ক্ষেত্রে। কিন্তু প্ল্যাটো আইরিশ সিন্ড্রোমে তোমার পেরিফেরাল পার্ট অফ দ্য আইরিশ ইজ বাল্সড ডিউ টু ইটস স্ট্রাকচারাল ডিফর্মিটি. Iris is bulged in the periphery, so it comes in contact with the periphery of the cornea by angle. So এখানে যদি তুমি পিআই করে দাও, এই যে বালজিং চতুর্দিকে যে বালজিং হয়ে আছে, এটা কিন্তু যাবে না, কারণ এই বালজিং পিছনে একজ জমেছিল দেখে বাল্জ করে নাই, মনে রাখতে হবে। এখানে পিছনে একজ জমেছিল দেখে বাল্জ করে নাই, এটা তার স্ট্রাকচারাল অ্যানোমালি, স্ট্রাকচারাল অ্যানোমালির জন্য সে বাল্জ করে আছে। এবং হ্যাঁ, পিপুল ব্লক হলে সেই বালজিংটা বাড়বে, কিন্তু তাছাড়াও সে বাল্জ করে আছে। লেন্থ যত বড় হবে তত এই বালজিংটা আরো বেশি হবে, ফলে আমি একটা ছিদ্র সাইডে করে রাখলেই আর চতুর্দিকের বালজিং কিন্তু কমে যাবে না। কিন্তু অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমাতে আমি যখন ওই একটা পিআই করে রাখবো, তখন আর পেরিফেরাল কর্নিয়া সামনের দিকে বাল্জ করবে না, কারণ রিলেটিভ পিপুলারি ব্লক হইলেও অ্যাকোয়াস পিছনে বসে থাকতে পারবে না, ওই ছিদ্র দিয়ে সামনে চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার আছে? জিনিসটা কি পরিষ্কার হয়েছে? জি স্যার। এই যে আমরা যে ডানের ছবিটা দেখাচ্ছি, অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমাতে আমরা এই যে যখন এই যে নীল অ্যারো দেখাচ্ছে যে অ্যাকোয়াস ওইদিকে যেতে পারতেছে না, এখানেই জমা হচ্ছে, ফলে আইরিশটা বাল্জ করে যাচ্ছে। তা আমি যখন একটা ছিদ্র করে দেবো আইরিশে, তখন আইরিশটা ফ্ল্যাট হয়ে যাবে, কারণ পিছনের প্রেসার সামনের প্রেসার প্রায় সমান হয়ে যাবে, তখন আর আইরিশ তো বাল্জ করবে না। কিন্তু প্লাটো আইরিশে তো আইরিশটা এমনিতেই বাল্জ করে আছে, পিছন থেকে অ্যাকোয়াস তাকে ঠেলা দিয়ে বাল্জ করায়নি। সেই জন্য আমি ছিদ্র করে দিলেও যে আমার খুব বেশি লাভ হবে তা হবে না। আর পিগমেন্ট ডিসপারশন সিনড্রোমে আমার আইরিশ কিন্তু বাল্জ করে নাই, আইরিশ বরং উল্টা কনকেভ হয়ে গেছে, পিছনের দিকে চলে আসছে, অ্যান্টেরিয়র চেম্বারে প্রেসার বেড়ে গেছে, পিছনের দিকে আইরিশটা কনকেভ হয়ে মানে ব্যাকওয়ার্ড বোয়িং হওয়ার জন্য জনিউলের সাথে তার কন্ট্যাক্টটা অনেক বেশি হয়ে গেছে, ফ্রিকশনটা বেশি হচ্ছে, ফলে প্রচুর পরিমাণে পিগমেন্ট রিলিজ হচ্ছে। সেই পিগমেন্টগুলো অ্যান্টেরিয়র চেম্বারে যেয়ে আমার অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টেরিয়র চেম্বারে ট্যাবিকুলার মেশওয়ার্কের ভিতর ঢুকে যায়, ট্যাবিকুলার মেশওয়ার্ককে বন্ধ করে দিচ্ছে। সেই জন্য পিগমেন্ট ডিসপারশন সিনড্রোমে আমাদের ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা হচ্ছে, নট অ্যাঙ্গেল ক্লোজার। এবং আমার ওই ফ্রিকশনটা বন্ধ করার জন্য আমি কি করলাম, পেরিফেরিতে একটা ছিদ্র করে দিলাম, তখন পোস্টেরিয়র চেম্বার অ্যান্টেরিয়র চেম্বারের প্রেসার প্রায় সমান হয়ে গেল, ফলে আর ওই তোমার তখন আর ফ্রিকশনটা কমে যাবে। এইটার জন্য আমরা করছিলাম ইয়াতে পিগমেন্ট ডিসপারশন সিনড্রোম। আইরিশে আর কি লেজার দেওয়া যায়? লেজার আইরিডোপ্লাস্টি করা যায় স্যার। কি জন্য করে লেজার আইরিডোপ্লাস্টি? পেরিফেরাল লেজার পেরিফেরাল আইরিডোপ্লাস্টি কি জন্য করে? স্যার এক্ষেত্রেও তো অ্যাকোয়াস আউটফ্লো বাড়ানো। কমানোর জন্য স্যার। জোরে কথা বলো, জোরে শুনতে পাই না। আর মামুন বলো, মামুন বলো। স্যার ইন্ট্রাকুলার প্রেসার কমানোর জন্য স্যার। আরে বেটা কি মেকানিজমটা কি হবে? স্যার পেরিফেরিতে আমরা যদি কয়েকটা পয়েন্টে লেজার দেওয়া যায়, তাহলে কিছুটা লেজার শিরিং করবে। এই শুনতে পাচ্ছি না, জোরে বলো। স্যার পেরিফেরিতে আইরিশের কোন কিছু পয়েন্টে যদি আমরা লেজার দেই,
তাহলে আইরিশ টিস্যু শিরিং করবে এবং পেরিফেরি থেকে স্যার একটা টান পড়বে স্যার সেন্টারলি, এবং স্যার অ্যাঙ্গেল ক্লোজ যেটা থাকবে সেটা স্যার রিলিজ হবে স্যার। এই যে এই ছবিটা দেখো, এখানে আমরা যদি পেরিফেরিতে এরকম লেজার আইরিশের বার্ন দেই, বার্ন করলে কি হবে, ওই জায়গাটা শ্রিঙ্ক করে যাবে। ওই শ্রিঙ্ক করলে তখন ওই আইরিশটা তখন পেরিফেরিতে যে আইরিডোট্যাবিকুলার কন্ট্যাক্ট ছিল, সেই আইরিডোট্যাবিকুলার কন্ট্যাক্টটা ছুটে যাবে, আইরিশটা সরে আসবে ফ্রম দি ট্যাবিকুলার মেশক ডিউ টু contraction occurs at the region of the at the point of burn। সেই জন্য আইরিশটা তখন পেরিফেরি থেকে সরে আসবে, শ্রিঙ্ক করবে। এটা ঠিকই বলছো তুমি, এটা আমরা অন্য কাজে দেখাচ্ছি, এটার পারপাস আলাদা। কিন্তু আমরা চতুর্দিকে যদি আইরিডো প্লাস্টিক করি, তাহলে পেরিফেরাল অ্যান্টিওসাইনিকিয়া বা আইরিডোট্যাবিকুলার কন্ট্যাক্ট ক্যান বি রিডিউস, সো the angle will be open, so the aqueous drainage will increase। আরেকটা আইরিশে আমরা ছিদ্র করি, যেটা আমরা এখানে দেখাচ্ছি, এটা না, এই যে দেখো এখানে একটা, এইটা হলো আপড্রন পিপল। আপড্রন পিপল মনে করো অপারেশন করছে এই চোখটাতে, অপারেশন করে আইরিশ ইনকার্সিলেশন হয়েছিল উন্ডে, অথবা ওই জায়গার আইরিশটা কেটে ফেলছে, উপরের দিকে আইরিশ আপড্রন হয়ে আছে, তাই না? তাহলে সেন্টার অফ দ্য পিপল কি, পিপল এখন উপরে উঠে গেছে না? জি স্যার। পিপুল উপরে ওঠা গেছে, তাহলে আলো তো আর ম্যাকুলাতে পড়তেছে না, ফোবিয়াতে পড়তেছে না। তাহলে এখন এটাকে পিপুলটাকে নিচে নামানো যাবে কিভাবে? স্যার লেজার করে এটাকে একটা ওপেনিং করে দিবে। আমরা এই যে ডান পাশে দেখো, আমরা কি করতেছি, আমরা এই যে এখানে একটা ছিদ্র করছি, আরেকটা ছিদ্র করব, আরেকটা ছিদ্র করব, আরেকটা ছিদ্র করব, এইভাবে আমরা লেজার দিয়ে এটাকে একটা কেটে ফেলবো, এই জায়গাটা কেটে ফেলবো। এই যে দেখো, প্রথমে একটু একটু করছে, তারপরে আরেকটু করছে, তারপরে মার্জিনে দিছে, মার্জিনে দিলে কি হয়েছে, এই জায়গাটা ফাঁক হয়ে গেছে। এই জায়গাটা যদি ফাঁক হয়ে যায়, তখন আবার সেন্টার অফ দ্য পিপল এসে গেল, অর্থাৎ ফোবিয়াতে লাইট পড়ার জন্য যে জায়গা দরকার সেটা আমরা পেয়ে গেলাম। আর উপরে যে বড় জায়গাটা, এটা তো লিড দ্বারা ঢাকা থাকবে, আইলিড দ্বারা ঢাকা থাকবে, সুতরাং আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা এখানে কি করতে পারি, লেজার বার্ন দিয়ে এটাকে আমরা ওপেন করে ফেলতে পারি, এই মার্জিন স্ট্রেট। এটা আমরা দুই ভাবেই করতে পারি, অপারেশন করে আমি ভেনাস সিজার ঢুকে স্পিনটারোটমি করে দিব এট দি রিজন এট 6 o'clock পজিশন, অথবা আমরা 6 o'clock পজিশনে একটা লিনিয়ার বার্ন করে ওই সিজার ইফেক্টটা পেয়ে যাব। মনে করব যে আমরা যদি সিজার দিয়ে যদি কেটে দিতাম, সেই রকম কেটে দিছি আমি লেজার দিয়ে। এটাকে আমরা বলি পিপুলোপ্লাস্টি, মানে পিপুলটাকে প্লাস্টিক সার্জারি করলাম, পিপুলে করে আমরা সেন্টার অফ দা কর্নিয়া রিজনে আইরিশটাকে কেটে দিলাম, ফলে এখন পিপুল আলোটা ফোবিয়াতে পড়তে পারবে। তাহলে একটা করতে পারি পেরিফেরাল লেজার আইরিডোপ্লাস্টি, আরেকটা করতে পিআই ছাড়া আরেকটা করতে পারি ইয়াক লেজার বা লেজার পিপুলোপ্লাস্টি, যখন পিপুলটা drawn হয়ে যাবে upwards or any side, at that region the center of the cornea is become hidden, but macula is hidden, light cannot fall on the macula because of presence of iris at the center of the মানে সেন্টার। সো সেখানে আমরা পিপুলোপ্লাস্টি করতে পারবো। অর্থাৎ আমরা যদি এরকম একটা প্রশ্ন দেই, ইউজ অফ লেজার ইন আইরিশ, মানে লেজার ট্রিটমেন্ট ফর ইন আইরিশ, আমরা বলবো যে গ্লোকোমাতে করতে পারি, আবার আমরা পিপুলোপ্লাস্টি করার জন্য লেজার করতে পারি, লেজার ইউজ করতে পারি।
এই যে দেখো এখানে দেখাচ্ছি আমরা, উপরের ডান দিকে দেখো, উপরের ডান দিকে বাম দিকে দুই দিকেই পেরিফেরিতে আমাদের লেজার দেওয়া হয়েছে, তাই না? লেজার বার্ন দেওয়াতে এটা শ্রিঙ্ক করে গেছে। চতুর্দিকে দেখো, ডান দিকে দেখানো হচ্ছে, চতুর্দিকে লেজার দেওয়া হয়েছে। লেজার বার্ন দেওয়ার ফলে আইরিশটা কর্নিয়া ট্যাবিকুলার মেশওয়ার্ক থেকে সরে আসবে, ফলে অ্যাঙ্গেলটা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা পেরিফেরাল আর্গন লেজার, পেরিফেরাল আইরিডোপ্লাস্টি, তারপরে এলপিআই, লেজার পিআই, তারপরে আমরা পিপুলোপ্লাস্টি এগুলা করতে পারি। আইরিশে এখন আমরা অ্যাঙ্গেল ট্যাবিকুলার মেশওয়ার্কে কি কি লেজার করতে পারি? সিলেক্টিভ লেজার ট্রাবেকুলোপ্লাস্টি, আর্গন লেজার ট্রাবেকুলোপ্লাস্টি। আর্গন লেজার ট্যাবিকুলোপ্লাস্টি, আরেকটা মাইক্রোপালস Micropaulse. ডায়াবেটিস। আরে বেটা, যেটা কমনলি করা হয় সেটা বলো। সিলেক্টিভ লেজার ট্রাবেকুলোপ্লাস্টি। সিলেক্টিভ লেজার। আর একটা হচ্ছে মাইক্রোপালস লেজার ট্যাবিকুলোপ্লাস্টি। এখন তুমি বলো যে আর্গন লেজার ট্যাবিকুলোপ্লাস্টি আর সিলেক্টিভ লেজার ট্যাবিকুলোপ্লাস্টির মধ্যে পার্থক্য কি? সিলেক্টিভ লেজার ট্রাবেকুলোপ্লাস্টি স্যার পিগমেন্টেড ট্রাবেকুলার মেশওয়ার্কের পিগমেন্টেড এরিয়াতে দেওয়া হয়, আর আর্গন লেজার ট্রাবেকুলোপ্লাস্টি স্যার ইন বিটুইন পিগমেন্টেড নন পিগমেন্টেড এরিয়াতে দেওয়া হয়। মোট কথা, in case of argon laser trabeculoplasty, there is no selection of tissue. Tissue selection নাই. We have given laser at the in the trabecular measure. Not that, not only the pigmented trabecular measure, we can give it also into the non-pigmented trabecular measure. It is non-selective argon laser. এবং argon laser দিলে কি লাভ হয়? How argon laser trabeculoplasty? How argon laser trabeculoplasty reduces intraocular pressure? স্যার আর্গন লেজার দিলে স্যার কোলাজেন শ্রিঙ্কেজ হবে ওই এরিয়াতে এবং স্ট্রেচিং অফ দ্য ট্রাবেকুলার মেশওয়ার্ক বিটুইন ব্রাঞ্চ, আলটিমেটলি ট্রাবেকুলার মেশওয়ার্কের ওপেনিং পোর গুলো বড় হবে। স্যার কোয়াগুলেশন হয়, স্যার কোয়াগুলেশন হয়ে পোর গুলো বড় হবে স্যার। টিস্যু প্রোটিন কোয়াগুলেশন হলে পোরগুলো বড় হয়ে যাবে, এটা কথা হলো একটা। যেই জায়গাটা পুরাই দিলা সেই জায়গাটা পোর বড় হয়ে গেল, ওটা তো পুরাই যে বন্ধই হয়ে গেল। যে জায়গায় তুমি ট্যাবিকুলার মেশওয়ার্কের যে পয়েন্টে তুমি আর্গন লেজার ট্যাবিকুলোপ্লাস্টি করছো সেই পয়েন্টটা তো ডিস্ট্রয় করে দিছো, সেই জায়গা দিয়ে তো আর অ্যাকোয়ার যেতে স্যার পারবে ওইটা না। যেখানে কারণ পুড়ে যাচ্ছে সেখানে স্যার ফাইব্রোসিস হবে, ওইটা ফাইব্রোসিস হওয়ার কারণে আশেপাশে যে ট্রাবেকুলার মেশওয়ার্ক আছে ওইগুলো যে টান দিবে, এই জন্য ওইখানে পাশের ট্রাবেকুলার মেশওয়ার্ক যেটা আছে ওইটার যে পোরগুলো আছে সেটা বড় হবে। এইটা হলো আসল কথা। বিটুইন দি বার্ন, এই যে দেখো এখানে আমরা বাম পাশে দেখো, বাম পাশে একটা বড় একটা ছিদ্র দেখাচ্ছি, এটা আসলে অনেক হাইলি ম্যাগনিফাইড। ট্যাবিকুলার মেশওয়ার্কের এই পয়েন্টে আমি লেজার বার্ন দিছি, লেজার বার্ন দিয়ে এই জায়গাটা পুরাই ফেলছি, তার মানে টিস্যু প্রোটিন কোয়াগুলেট করে ফেলছি। এই জায়গাটায় ফাইব্রোসিস হবে, ইনফ্ল্যামেশন হবে এবং এখানে ফাইব্রোসিস হবে। ফাইব্রোসিস হলে এই যে সারাউন্ডিং যে লেজার ট্যাবিকুলার মেশওয়ার্ক আছে এইখানে টান পড়বে। ইন্টারট্যাবিকুলার ইন বিটুইন দি বার্ন, দুইটা বার্নের মাঝখানে যে ট্যাবিকুলার মেশওয়ার্ক থাকবে সেই ট্যাবিকুলারগুলোতে ট্র্যাকশন হবে, ফলে দি ইন্টারট্যাবিকুলার স্পেস উইল বি ওয়াইডেন। এই যে দেখো আমরা যদি এখানে দেখাচ্ছি, বাম দিকে দেখাচ্ছি আর্গন লেজার ট্যাবিকুলোপ্লাস্টি, এখানে আমরা বার্ন দিচ্ছি 50 মাইক্রন এবং আবার মাঝখানে একটা গ্যাপ দিচ্ছি, গ্যাপ দিয়ে লেজার ট্যাবিকুলোপ্লাস্টি আর্গন লেজার দিচ্ছি। কারণ যেই জায়গায় সাদা, যে জায়গায় আমি লেজার দিব সেই জায়গাটা পুড়ে যাবে, স্কারিং হবে। এই পরের জায়গাতে স্কারিং হবে, কিন্তু ইন বিটুইন দি স্কার দি ট্যাবিকুলার মেশওয়ার্ক উইল বি ওয়াইডেন, ইন্টারট্যাবিকুলার স্পেস উইল বি ওয়াইডেন বিটুইন দি স্কার। এবং এখানে আমরা যে বার্ন দিচ্ছি আর্গন লেজারে
সেটার সাইজ, স্পট সাইজ হচ্ছে অনলি 50 মাইক্রন, অনলি 50 মাইক্রন, ঠিক আছে? এবং এটা একটা কন্টিনিউয়াস লেজার থেরাপি, তার মানে আমি ততক্ষণ লেজার দিব, তত সেকেন্ডের জন্য দিব যত সেকেন্ডে একটা টিস্যু পুড়ে যায়, বার্ন হয়, দ্যাট মিনস কোয়াগুলেশন হয়ে যায়, টিস্যু প্রোটিন কোয়াগুলেট করে যায়। আর এর পাশাপাশি ডান দিকে দেখো, ডান দিকে আমরা দেখাচ্ছি এদের সাইজ কত, এদের সাইজ কত, অনেক বড় না এদের, 50 to 100 মাইক্রন। অনেক বড় সাইজ, এই সাইজগুলো অনেক বড়, কারণ এগুলো হচ্ছে 400 মাইক্রন, আর এলটি দিছি অনলি 50 মাইক্রন, আর এসএলটি তে আমরা দিচ্ছি শুধুমাত্র পিগমেন্টেড ট্যাবিকুলার মেশওয়ার্কে আমরা চাচ্ছি এখানে 400 মাইক্রন দিচ্ছি, কিন্তু খুবই অল্প সময়ের জন্য দিচ্ছি, মাত্র এটা ন্যানো সেকেন্ডে দিচ্ছি, এটা মিলি সেকেন্ডে না, ন্যানো সেকেন্ডে দিচ্ছি, ন্যানো সেকেন্ডে আমি বার্ন দিচ্ছি, হিট দিচ্ছি এই, এবং এটা সিলেক্টিভ, তার মানে মেলানিন কন্টেনিং টিস্যুতে আমি এই এই স্পটগুলো দিচ্ছি, পিগমেন্টেড ট্যাবিকুলার মেশওয়ার্কে দিচ্ছি, ফলে মেলানিন হিট জেনারেট করবে, হিট জেনারেট করে ওখানে টিস্যু রিপেয়ার করে দিবে, এখানে কোনো প্রোটিন কোয়াগুলেশন হবে না, very minimum damage is occur in the SLT, so we can repeat SLT several times at the same point. মনে করো 6 মাস 7 মাস পরে একই জায়গায় তুমি আবার বার্ন দিতে পারো, এসএলটি করতে পারবা, কিন্তু এলটি যে জায়গাগুলোতে করছো সেখানে আর জীবনেও করতে পারবা না, কারণ ওখানে তুমি টিস্যু পার্মানেন্টলি ড্যামেজ করে দিছো। এসএলটিতে ভেরি মাইল্ড টিস্যু ড্যামেজ হবে, এবং বার্ন সাইজ হবে বড়, এবং দেখো বার্নগুলো কিন্তু কন্টিনিউয়াস বার্ন, মানে একটার গায়ের সাথে আরেকটা লেগে আছে, দেখতে পাচ্ছ? এসএলটির বার্ন সাইজ হলো 400 মাইক্রন এবং ওরা লেগে আছে, এবং এখানে ন্যানো সেকেন্ডে দেওয়া হচ্ছে, মানে এক্সপোজার টাইম ইজ ভেরি শর্ট, বাট ইন আর্গন লেজার দ্য এক্সপোজার টাইম ইজ লং আনটিল দ্য টিস্যু বার্নস। এখানে আমরা একটু দেখি, আর্গন লেজার ট্যাবিকুলোপ্লাস্টিতে স্পট সাইজ মাত্র 50 মাইক্রন, অথচ এসএলটিতে 400 মাইক্রন, এখানেও আমরা 50টা স্পট দিতে পারি, ওখানেও 50টা দিতে পারি, সেটা বড় কথা না। এনার্জি কি দিচ্ছি দেখো, এনার্জি ইউজড ইন আর্গন লেজার 500 মিলিওয়াট, আর সেখানে অনলি লেস দেন 1% অফ এএলটি, লেস দেন 1% অফ 500 মিলিওয়াট কত হবে বলো তো দেখি? 500 এর 1% মিলিওয়াট হচ্ছে 5 মিলিওয়াট, 5 মিলিওয়াটেরও কম দিব, বুঝতে পারছো কথাটা? যেখানে আমরা ওখানে বার্ন দিচ্ছি 500 মিলিওয়াট, আর এখানে দিচ্ছি লেস দেন 5 মিলিওয়াট, এই জন্য। এবং এক্সপোজার টাইম দেখো, এক্সপোজার টাইম নিচে আমরা যদি দেখি, আর্গন লেজারে আমরা 0.1 সেকেন্ড বা 100 মিলি সেকেন্ড ধরে দিব, আর সেখানে আমরা ওই সিলেক্টিভ লেজার ট্যাবিকুলোপ্লাস্টিতে দেখো 0.00000000 শেষ নাই 3 মিলি সেকেন্ড, ন্যানো মানে মিলি সেকেন্ড, বা এই জন্য এটাকে আমরা বলি ন্যানো সেকেন্ডে দেই আমরা, আমরা আর্গন লেজার দেই মিলি সেকেন্ডে, 0.1 মিলি সেকেন্ড মিলি সেকেন্ড বা 100 মাইক্রো সেকেন্ড আর কি, আর এটা হচ্ছে তোমার ন্যানো সেকেন্ডে, মাইক্রোরও নিচে ন্যানো সেকেন্ডে দেওয়া হচ্ছে। এখানে আমাদের আর্গন লেজারে থার্মাল ড্যামেজ হয়ে টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে এবং স্কারিং হচ্ছে, ইনফ্ল্যামেশন হচ্ছে, স্কারিং হচ্ছে, কিন্তু সিলেক্টিভ লেজার ট্যাবিকুলোপ্লাস্টিতে কোনো থার্মাল ড্যামেজ হচ্ছে না বলবো না, ভেরি মাইল্ড থার্মাল ড্যামেজ হবে। এখন আমরা দেখি হাউ এসএলটি ওয়ার্ক। The laser energy is absorbed only by pigmented cells. Surrounding non-pigmented cells and tissue remain undisturbed বা unharmed. This selectivity is why SLT causes minimal thermal damage, unlike the older laser technique. Laser activated pigmented cell release signaling molecules. এটা ভালো করে বুঝতে হবে। The laser activated pigmented cell, মনে রাখতে হবে ওই পিগমেন্টেড সেলগুলো কিন্তু বার্ন হয়নি,
ওই পিগমেন্টেড সেলের ভিতরে গরম আবহাওয়া তৈরি হয়েছে। যেই লেজার তুমি যখন সিলেক্টিভ লেজার ট্যাবুলোপ্লাস্টিতে খুবই অল্প সময়ের জন্য ন্যানো সেকেন্ডের জন্য তুমি যখন একটা হিট দিছো এবং হিটটা দিছো লেস দেন 5 মিলিওয়াট, যেখানে আর্গনে দিচ্ছি 500 মিলিওয়াট, এত ভেরি মিনিমাম হিট ইজ given to the pigmented cell, so the pigmented cells are not damaged, but the temperature of the pigmented cell is increased within the pigmented cell. When the temperature is increased, some signaling molecules are released from this cell. That means their cytokines are released. These cytokines recruit macrophage and other repair cell, and they undergo some remodeling of the tissue and repairing process takes place, so the trabecular mesh become widened. এটুকু কি বুঝতে পারছো? বুঝতে পারছি জি স্যার। স্যার। অর্থাৎ ওই পিগমেন্টেড সেলগুলোর ভিতরে হিট জেনারেশন হবে, হিট রাইজ করবে, টেম্পারেচার রাইজ করবে, টেম্পারেচার রাইজ করলে ওখানে তোমার রিপারেটিভ প্রসেস চলতে থাকবে, ওখান থেকে সাইটোকাইন রিলিজ হবে, ফলে ম্যাক্রোফেজ আসবে, ম্যাক্রোফেজ আসে ট্যাবিকুলার মেশওয়ার্কের আশেপাশে যত ময়লা ছিল সব খেয়ে ফেলবে, খেয়ে ট্যাবিকুলার মেশওয়ার্ককে পরিষ্কার করে দিয়ে চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি আসি, এই যে দেখো সিলেক্টিভ লেজার ট্যাবিকুলোপ্লাস্টিতে কি হচ্ছে, এখানে টার্গেট টিস্যুকে মেলানিন কন্টেনিং সেল, এই মেলানিন কন্টেনিং সেলকে laser energy is absorbed only by the pigmented cells. Then they triggers this heat actually triggers a biological response. That means cytokines are released from these cells, pigmented cells, and so that the macrophage recruited at this place, and macrophage causes phagocytosis of the unwanted material present in the trabecular meshwork, so the trabecular meshwork channel become widened. তাহলে অ্যাডভান্টেজ অফ এসএলটি ভার্সাস এএলটি, লেস ড্যামেজ টু টিএমএ, ড্যামেজ হবে খুবই মিনিমাম, থার্মাল ড্যামেজ অকার্স ইন এসএলটি, সাইড ইফেক্ট ইজ ভেরি লো, IOP spike or peripheral anticyanic do not occur, but in argon laser trabeculoplasty আমরা যদি এখানে যখন আর্গন লেজার দিব, যখন ওখানে ইনফ্ল্যামেশন হবে, টিস্যু যখন প্রোটিন কোয়াগুলেট করে গেল আর্গন লেজারে, তখন ওখানে ইনফ্ল্যামেশন হবে, ফাইব্রোসিস হবে। ওই ইনফ্ল্যামেশন হওয়ার সময় আমার ওখানে ফাইব্রোসিস হওয়ার সময় আইরিশের পেরিফেরি সঙ্গে লেগে যেতে পারে, অর্থাৎ পেরিফেরাল অ্যান্টোসাইনিকা হতে পারে, তখন উল্টা প্রেসার আরো বেড়ে যেতে পারে। আর একটা জিনিস কমনলি হয়, এএলটি করার সাথে সাথেই আমার ইন্টারকলার প্রেসার অনেক বেড়ে যায়, IOP স্পাইক বলি, সেটাকে আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করি বলো তো, কেউ বলতে পারো নাকি? লেজার করার পরেই ব্রিমোনিডিন। অ্যাপ্রাক্লোনিডিন ইজ বেটার, আমরা এখন ব্রাইমোনিডিন ইউজ করি। ভেরি গুড, পাওয়া যায় না, ঠিক আছে, সুন্দর বলছো। IOP লোয়ারিং ইফেক্ট ইজ সিমিলার, দুইটাতেও একই ইফেক্ট হবে, কিন্তু IOP SLT appears to be longer duration, বেশি দিন কাজ করবে। আর একটা হচ্ছে ALT করলে রিপিট লেজার দেওয়া যায় না, কিন্তু SLT করলে রিপিটেশন ক্যান বি ডান, 2 to 3 times repetition can be done after several months later. আমরা এখানে দেখি বাম পাশের ছবিটা দেখাচ্ছে আর্গন লেজার ট্যাবিকুলোপ্লাস্টি করা হয়েছে, এখানে টিস্যু স্কারিং হয়ে গেছে। আর ডান পাশের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে সামান্য একটু দাগ আছে, এখানে দেখো সামান্য একটু দাগ আছে, কিন্তু ট্যাবিকুলার মেশওয়ার্ক ইজ অলমোস্ট নরমাল আছে। এই জন্য এখানে আমি আবার এসএলটি করতে পারবো, আবার এসএলটি করতে পারবো, 2 থেকে 3 বার আমি এসএলটি রিপিট করতে পারবো। কিন্তু আর্গনের ক্ষেত্রে আর ওই জায়গাতে রিপিট করার আর কোনো সুযোগ নাই।
আচ্ছা, এখন আমরা আসি মাইক্রোপালস। মাইক্রোপালস লেজার। মাইক্রোপালস ট্রিটমেন্ট, মাইক্রোপালস পালস ট্রিটমেন্ট। এখানে আমরা কন্টিনিউয়াস লেজার দিব না। আমরা বলছি যে তুমি একটা জিনিস খেয়াল করো, যেমন মনে করো তুমি একটা একটা তুমি কুপি জ্বালায় রাখছো অথবা একটা মোমবাতি জ্বালায় রাখছো। এই মোমবাতির উপরে তুমি অনেক সময় আমরা দেখবা যে শীতের দিন যখন খুব ঠান্ডা লাগতেছে, মানুষ তখন খড় জ্বালায়া গ্রামে খড়ের উপরে হাত দিয়ে রাখে। হাত দিলে কি তার আরাম লাগে। এই যে হাতটা দিয়ে রাখলো অল্প সময়ের জন্য, হাত দিয়ে আবার সরায় নাই, আবার হাতটা মেসেজ করতে থাকে, ফলে তার হাতের ভিতরে শক্তি ফিরে আসে, সে অনেক এনার্জি ফিরে পায়। আবার তুমি যদি একটা আগুনের ভিতরে মোমবাতির ভিতরে, মোমবাতির ওখানে যদি হাতটা অনেক বেশি সময় রাখো, তাহলে কি হবে? হাতটা কি হবে? পুড়ে যাবে। পুড়ে যাবে। পুড়ে যাবে মানে তোমার ওখানে বার্ন হবে, টিস্যু প্রোটিন কোয়াগুলেট করে দেবে, চ্যারিং হবে। যেটা আমরা করি হচ্ছে আর্গন লেজার ট্যাবেকুলোপ্লাস্টিতে। আমরা ওখানে 100 মিলিসেকেন্ড, 0.1 সেকেন্ড বা 100 মিলিসেকেন্ড ধরে আমরা ওইখানে লেজারটা দেই, লেজার ডিউরেশন। ফলে ওখানে টিস্যুটা পুড়ে যায় এবং ওখানে ওই লেজারের মিলিওয়াটটাও বেশি, 500 মিলিওয়াটের লেজার দিচ্ছি। আর এখানে মাইক্রোপালস লেজারে আমরা কি করব? মোমবাতির উপরে হাত দিব, আবার সরাই নিব, হাত দিব, আবার সরাই নিব, হাত দিব। মনে করো 15%, টোটাল যদি আমার লেজার 2 মিনিট দিতে হয়, তাহলে তার মাত্র 15%, তার মানে মনে করো 0.3 সেকেন্ডের জন্য আমি হাতটা রাখবো ওখানে, ওর উপরে ডাইরেক্ট আগুনের মধ্যে হাত দিব না, ওই ফ্লেমের উপরে হাত দিয়ে রাখবো 0.3 সেকেন্ডের জন্য। আর এরপরে 1.7 সেকেন্ড আমি কি করব? হাতটা সরায় রাখবো। তারপরে আবার 0.3 সেকেন্ডের জন্য হাত দিলাম, আবার 1.7 সেকেন্ডের জন্য হাতটা সরাই রাখলাম, তারপর আবার 0.3। তার মানে এখানে পালস রিপিটেড দিচ্ছি। পালস, আমাদের পালস যেমন এরকম বারবার আসে হাতের পালস, সেই জন্য এটাকে পালস বলা হচ্ছে, ইন্টারমিটেন্ট। কিন্তু এক্সপোজার টাইমটা আমাদের কম, অনেক কম, মানে 15% অফ দি টোটাল ডিউরেশন। এক একটা সাইকেল আমি যে যতক্ষণ আমি হাত ছড়াই রাখতেছি, সেটা যদি 1.7 সেকেন্ড হয়, আর যদি 0.3 সেকেন্ডের জন্য হাত আমি ওখানে রাখি, তাহলে টোটাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে একটা সাইকেল হবে 2 সেকেন্ড, এর মধ্যে 0.3 সেকেন্ড রাখবো হাত, আর 1.7 সেকেন্ড আমি হাতটা সরায় রাখবো। কেন হাতটা বেশি সময় সরায় রাখলাম? কারণ ওইখানে যে গরমটা হলো, ওই গরমের ফলে গরমটা এর মধ্যে আবার ঠান্ডা হয়ে যাবে, তখন আবার গরম করব, আবার ঠান্ডা করব, আবার গরম করব, আবার ঠান্ডা করব। তাহলে গরম যখন হবে, এই গরমের ভিতরে কি হলো? এই মিউট করে কথা বলবা, যে সংসারের কথা মিউট করে হবে। হ্যাঁ, যে গরমের ভিতরে তখন আমার ওই সেলের ভিতরে যে একটু টেম্পারেচার রাইজ করলো, ওখানে আমার বায়োলজিক্যাল অ্যাকশন হবে। বায়োলজিক্যাল অ্যাকশনটা অনেকটা এসএলটির মতোই আমরা এখানে দেখি। হাউ মাইক্রোপালস ওয়ার্ক: instead of a continuous beam as in SLT, ALT, MLT breaks the laser energy into very short repetitive pulses with rest period between them. 0.3 millisecond laser is applied on and 1.7 millisecond off. These off interval allow heat to dissipate, মানে হিটটা ছড়ায় যাবে, হিটটা তখন ওটা হিটটা কমে যাবে ওই অফ টাইমে। দ্য লেজার ওই যে অন টাইমে যে লেজারটা দিলাম অল্প সময়ের জন্য, দ্য লেজার স্টিমুলেট সেলুলার অ্যাক্টিভিটি উইদাউট কজিং থার্মাল ড্যামেজ। The laser pulses are believed to trigger cellular activation in the trabecular meshwork, upregulation of cytokines and metalloproteinases,
ইমপ্রুভড আউটফ্লো পাথওয়ে রিমডেলিং। মানে হচ্ছে আমরা সবাই করি, দেখো আমাদের যখন পিঠে ব্যথা হয়, কোথাও হাতে ব্যথা হয়, তখন আমরা গরম সেক দেই। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, একটা হট ওয়াটার ব্যাগ তুমি যদি পিঠে দিয়ে রাখো, কন্টিনিউয়াস দিয়ে রাখো, কিছুক্ষণ পরেই বলবো ওরে বাবারে, আরে সহ্য করে, সরো দিতে পারো না। কিন্তু যখন হট ওয়াটার ব্যাগের গায়ে যখন তোয়ালা পেঁচায় দাও, তখন তোমার টেম্পারেচারটা অনেক কম হয়, তোমার বডিতে টেম্পারেচার অনেক কম লাগে, ফলে তোমার এটা সহ্য হয়। কেন ব্যথা কমে যায়? ব্যথা কমে যায় এই জন্যে যে আমার যে সেলগুলো ছিল, ওই সেলগুলোতে তখন রিপারেটিভ প্রসেস শুরু হয়। তার মানে ওই সেলদের ভিতরে সাইটোকাইন রিলিজ হয় এবং ওখানে আমার কিছু এনজাইম রিলিজ হয়। এনজাইম গুলা তোমার এই যেমন এখানে বলছে মেটালোপ্রোটিনেসেস, মেটালোপ্রোটিনেসেস কি করবে বলো? ম্যাট্রিক্সের পরিমাণ স্যার কমাই দিবে। ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেসেস যদি রিলিজ হয়, তখন আমার যে ম্যাট্রিক্সটা আছে, অর্থাৎ বিটুইন দ্য এন্ডোথেলিয়াল সেল, বিটুইন দ্য ট্রাবেকুলার মেশওয়ার্ক সেলের মাঝখানে যে ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্সটা যদি কমে যায়, তাহলে আমরা বলছিলাম এটা ওই ইয়ার ক্ষেত্রে কি বলে, প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষেত্রে প্রোস্টাগ্ল্যান্ডিন দিলে যেমন আমার ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেসেস এনজাইম রিলিজ হয় এবং সেটা তোমার ম্যাট্রিক্সকে ডিস্ট্রয় করে দেয়, কমায় ফেলে। সেই রকম আমার হিট দিলে মাইক্রোপাস লেজারেও আমার সেলগুলি যখন গরম হয়ে যায়, তখন সেখান থেকে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেসেস রিলিজ হয়, ফলে আমার ম্যাট্রিক্সটা কমায় দেয়, তাহলে ট্রাবেকুলার চ্যানেলটা বড় হয়ে যায়, কিন্তু কোনো সেল ড্যামেজ হয় না। সেই জন্য আমি শতবার দিতে পারি। তাহলে এখানে মূল প্রিন্সিপালটা হচ্ছে দি amplitude of the laser is very minimum and the duration of exposure is only 15% of the total cycle. প্রতি সাইকেলে 0.3 সেকেন্ড আমি লেজার অ্যাপ্লাই করব আর 1.7 সেকেন্ড আমি অফ রাখবো। ফলে কি হলো, অফ যখন রাখলাম তখন ওই টিস্যুটা ঠান্ডা হয়ে যাবে, ওইখানে কোনো পার্মানেন্ট ড্যামেজ হতে পারবে না। কিন্তু আমি যদি এটা পুরো সময় ধরে দিতাম, তাহলে আমার ওখানে টিস্যু বার্ন হয়ে যেত, আমার ওই শুধু সেলটা গরম হতো না, সেল ড্যামেজ হয়ে যেত। এই জন্য আমি পালস থেরাপিতে দিছি, কিন্তু খুবই অল্প সময়ের জন্য দিছি। তাহলে ওখান থেকে আমার এনজাইম রিলিজ হবে যারা আমার ম্যাট্রিক্সকে কমাই দিবে, ওখান থেকে আমার সাইটোকাইন রিলিজ হবে যারা ম্যাক্রোফেজকে ডেকে আনবে, ম্যাক্রোফেজ তখন ওখানকার ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি করে আমার ডেব্রিস, আনওয়ান্টেড ডেব্রিস গুলো রিমুভ করে ফেলবে, ফলে ট্রাবেকুলার মেশওয়ার্কটা চ্যানেল গুলো ওপেন হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এইটুকু কে বোঝো নাই? স্যার এটা তাহলে তো প্রিন্টের মতোই স্যার, কিন্তু আমরা এখানে একটা ডিউটি সাইকেল। এই মামুন, তোমার কথা কিন্তু শোনা যায় না, তুমি একটু জোরে কথা বলো, কাছে এসে বলো। স্যার বলছি এটা তো প্রায় এসআইটির মতোই, তো এখানে আমরা একটা ডিউটি সাইকেল ঠিক করে দিচ্ছি স্যার। হ্যাঁ, ডিউটি সাইকেল ঠিক করে দিতে হবে, আমাকে ঠিক করে দিতে হবে যে 2 সেকেন্ডের মধ্যে 0.3 সেকেন্ড অন আর 1.7 সেকেন্ড অফ। এখানে দেখো, বামে দেখাচ্ছি আমরা এলটি আর ডানে দেখাচ্ছি আমরা মাইক্রোপালস এমএলটি। মেশওয়ার্ক রিমেন্স ইনট্যাক্ট উইদাউট দি সাইন অফ টিস্যু ড্যামেজ হোয়াইল স্টিল অ্যাজ ইফেক্টিভ অ্যাজ এলটি। এলটির মতোই কাজ পাচ্ছি, কোনো টিস্যু ড্যামেজ হচ্ছে না, আর বাম দিকে এলটি করতে যেয়ে আমি টিস্যু ড্যামেজ করে ফেলছি। যেই মেশওয়ার্কটা দেখতে পাচ্ছি, এটা কোন মেশওয়ার্ক বলো তো মামুন? মেশওয়ার্কের কোন লেয়ার? ইউভিএল মেশওয়ার্ক স্যার। হ্যাঁ স্যার এটা ইউভিএল মেশওয়ার্ক। এটা হচ্ছে ইউভিএল মেশওয়ার্ক, তার পিছনে আছে
corneoscleral corneoscleral measure, কর্নিওস্কুলার মেশওয়ার্ক, তার পিছনে আছে juxtacanalicular, জাস্টা ক্যানালিকুলার মেশওয়ার্ক। আর একটু বলে লেজারটা শেষ করে দিই, পরে এত আর সময় পাওয়া যাবে না। এখন আমরা আসি এই যে ট্রান্সস্ক্লেরাল লেজার সাইটোফটোকোয়াগুলেশন। এই ট্রান্সস্ক্লেরাল লেজার সাইটোফটোকোয়াগুলেশন কি জন্য করা হবে? স্যার প্লেইন ব্লাইন্ড Blind eye হয়ে গেলে স্যার uncontrolled glaucoma and with absolute glaucoma, আর Visual অ্যাবসোলিউট prognosis গ্লুকোমা খারাপ ছাড়া হলে স্যার পেইনফুল ব্লাইন্ড আই স্যার আরে ওটাই তো অ্যাবসোলিউট গ্লুকোমা। আর কি? পিসিবি করার পরে যদি নিওভাস্কুলার গ্লুকোমা, নিওভাস্কুলার গ্লুকোমা। নিওভাস্কুলার গ্লুকোমাতে পেইনফুল যখন স্যার ওই যে পোস্ট অপারেটিভ প্রেসার কমানোর জন্য করব, নিওভাস্কুলার গ্লুকোমাতে প্রেসার কমানোর জন্য করব। ইভেন অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা যখন আমার অপারেশন ইজ নট পসিবল, হ্যাঁ, পোস্ট কনজেস্টিভ গ্লুকোমা প্রেসার কমানোর জন্য আমরা ট্রান্সস্ক্লেরাল লেজার সাইক্লোফটোকোয়াগুলেশন। এখানে আমরা নরমাল গ্লুকোমাতে কেন করব না, যেখানে ভীষণ ভালো আছে? তো এখানে সিলারি বডি শাটডাউন হয়ে যাবে আর সিলারি বডি ড্যামেজ এমন অবস্থায় চলে যেতে পারে যে হাইপোটোনি হয়ে যাবে, তখন চোখটা নষ্ট হয়ে যাবে, এই জন্য করা যাবে না। তাহলে আমাদের এখানে মূলত রিফ্র্যাক্টিভ গ্লুকোমা when vision is not good, হ্যাঁ, and হাইপোটোনি visual হওয়ার পরে recovery, কি হবে বুঝতে পারি নাই স্যার। হাইপোটোনি একটা কমপ্লিকেশন স্যার, হাইপোটোনি একটা কমপ্লিকেশন, হাইপোটোনি হলো তাতে মানে স্যার কি তারপরে কি ইভেন্ট হবে এটা বুঝতে পারি নাই। না হাইপোটোনিক কমপ্লিকেশন মানে কি, যদি তোমার সিলারি এপিথেলিয়াম নন পিগমেন্টেড সিলারি এপিথেলিয়াম from where the aqueous is produced, if the most of the non pigmented ciliary epithelium is destroyed by this ট্রান্সস্ক্লেরাল, এখানে খেয়াল করতে হবে সাইটোফটোকোয়াগুলেশন, এখানে কিন্তু ওই সেলটাকে ড্যামেজ করে দেওয়া হচ্ছে ফর এভার। ফটোকোয়াগুলেশন লেজার লাইট দিয়ে, যেমন করে এলটিতে আমি ট্যাবিকুলার মেশওয়ার্ককে থার্মাল ড্যামেজ করে দিছি, এখানে আমি থার্মাল ড্যামেজ করে দিচ্ছি তোমার লেজার দিয়ে সিলারি এপিথেলিয়ামকে। সো এই সিলারি এপিথেলিয়াম আর নরমাল হতে পারবে না, আর তার ফাংশন ফিরে পাবে না। সো তুমি যদি ট্রান্সস্ক্লেরাল সাইটোফটোকোয়াগুলেশন তুমি যদি একটা নরমাল গ্লুকোমাতে করো, তাহলে এমন হতে পারে যে ইন্টারকুলার প্রেসার পার্মানেন্টলি কমে গেছে, লেস দেন নরমাল, লেস দেন 10 মিলিমিটার অফ মার্কারি 6 মিলিমিটার হয়ে গেছে, then the eye will be cataractous and ultimately eye will be lost. এখানে ফটোকোয়াগুলেশন তার মানে হিটটা এমন পরিমাণ দিচ্ছি এপিথেলিয়াল সেলের ভিতরে যে প্রোটিন আছে, সেল মেমব্রেন প্রোটিন, এবং তার যে অর্গানেলের প্রোটিন, অর্গানেলিস আছে, যে মাইটোকন্ড্রিয়া, আমার যে গোলগি অ্যাপারাটাস, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সবার গায়ে প্রোটিন আছে। এই প্রোটিনগুলা কোয়াগুলেট করে দেবে, কোয়াগুলেট করে গেলে ওটা তো শেষ হয়ে গেল সেলটা। এটা আমরা ট্রান্সস্ক্লেরাল সাইটোকোয়াগুলেশন, আর এটা হচ্ছে ট্রান্সপিপুলারি সাইটোকোয়াগুলেশন, মানে ভিতরে ঢুকাই দিচ্ছি। যেমন করে আমরা রেটিনাতে এন্ডোলেজার দেই, আবার রেটিনাতে স্লিট ল্যাম্প ডেরিভেলি করে বাইরে থেকেও লেজার দেই, আবার অপারেশনের সময় ভিতর থেকে দেই, সেরকম সিলারি বডিতে লেজার সাইটোকোয়াগুলেশন বাইরে থেকে দেওয়া যাবে ট্রান্সস্ক্লেরাল, আর পিপুলের ভিতর দিয়ে যখন ঢুকবো অ্যান্টোচেম্বার দিয়ে, তখন সেটা হবে ট্রান্সপিপুলারি, কিন্তু মেকানিজম অফ অ্যাকশন সেম। এটা হচ্ছে মাইক্রোপালস ট্রান্সস্ক্লেরাল সাইটোকোয়াগুলেশন। তাহলে এখানে কি হবে, ওই যে কনভেনশনাল ট্রান্সস্ক্লেরালের সাথে এখানে পার্থক্যটা কি হবে? কন্টিনিউয়াস দিব না, এখানে ওয়েভটা লেজার ওয়েভ শুড নট বি কন্টিনিউয়াস, ইট ইজ ইন্টারমিটেন্ট। এখানে আমরা বলছিলাম ট্যাবিকুলোপ্লাস্টিতে 15% অফ দ্য টাইম, 15% অফ ইচ সাইকেল
আমরা লেজার দিব আর 85% আমরা অফ রাখবো। এখানে আমরা বলতেছি 30% 31% লেজার বার্ন দিব আর 31 থেকে 30% থেকে বাকি থাকে কত 70%। 70% আমরা অফ রাখবো। হ্যাঁ, লেজারের প্রতিটা সাইকেল এর মধ্যে 30% লেজার সিলিয়ারি এপিথেলিয়ামে যাবে আর ফলে কি হবে লেজার ওই 70% টাইম অফ করে রাখবো। ওই যে এপিথেলিয়াল সেল, ওই এপিথেলিয়াল সেলগুলোতে ওই হিটের জন্য 30% টাইম হিট দেওয়ার জন্য তার যে মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যাবে, মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যাবে এবং সেলগুলোর ফাংশনটা তখন কমে যাবে, সেলের এনার্জি কমে যাবে, সেলগুলো ফাংশন কমে যাবে, ফলে অ্যাকুয়াস প্রোডাকশন কমায় দিবে, কিন্তু সেলটা নষ্ট হয়ে যাবে না। আর ট্রান্সস্ক্লেরাল কনভেনশনাল সাইটোপ্যাথোকোয়াগুলেশনে সেলগুলো পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে। এখন একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে আপনি বললেন যে মাইক্রোপালস লেজার ট্যাবেকুলোপ্লাস্টিতে যখন সেলটা হিটেড হয় সেখান থেকে সাইটোকাইন রিলিজ হয়, সেল সিগন্যালিং মলিকুল রিলিজ করে এবং সেলটা অ্যাক্টিভেটেড হয়। আবার এখানে এসে বলতেছেন সেলটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, তাহলে এটা কি পরস্পর বিরোধী কথা হলো না? এখানে তো এনার্জি বেশি স্যার, এখানে তো হ্যাঁ এনার্জি বেশি কি স্যার, এখানে তো এনার্জি বেশি দিতে হচ্ছে তো স্যার। এক্স্যাক্টলি। আমরা জানি একটা সেলকে তার অ্যাক্টিভিটি, তার যে নর্মাল অ্যাক্টিভিটি বা ভালো অ্যাক্টিভিটি করানোর জন্য যে কতটুকু সময় লেজার দিতে মানে তাকে হিট দিতে হবে, আর আমরা এটাও জানি ওই সেলের অ্যাক্টিভিটি কমায় ফেলার জন্য কত সময় ধরে তাকে হিট দিতে হবে। এখানে আমরা 30% অফ দ্য সাইকেল টাইম ইচ সাইকেল আমরা তাকে হিট দিচ্ছি, ফলে তার অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে। আর একটা জায়গায় আমরা 15% অফ ইচ সাইকেল টাইমে লেজার দিচ্ছি, ফলে ওখানে তার অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো কথা? বুঝতে পারছি স্যার। যেমন আমরা যে এখন রেটিনাতে যে আমরা, তোমরা তো সবাই অলরেডি শুনছো যে রেটিনাতেও আমরা মাইক্রোপালস লেজার দিচ্ছি, তাই না? ইভেন আমরা ফোবিয়াতে লেজার দিতে পারি, ম্যাকুলাতে মাইক্রোপালস লেজার দিলে কি হয় ম্যাকুলাতে ওই এখন আমরা যে লেজার করি আর্গন লেজার ফটোকোয়াগুলেশন, সেখানে ওই জায়গাটা নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আমরা মাইক্রোপালস লেজার রেটিনাতে দেই তাহলে কিন্তু রেটিনাল সেলগুলো নষ্ট হয় না, বরং রেটিনাতে তখন আমার ওই সেলগুলোর থেকে সাইটোকাইন রিলিজ হয়, ওখানে তোমার হিট শক প্রোটিন রিলিজ হয়, তারা তোমার ম্যাক্রোফেজকে ডেকে নিয়ে আসে, ওইখানে ম্যাক্রোফেজ এসে ডেব্রিজ গুলাকে রিমুভ করে দেয়, ইডিমা কমায় দেয়, ফলে হার্ট এক্সুডেট কমে যায়, ফলে ম্যাকুলার ইডিমা কমে যায়, ফলে ভীষণ ভালো হয়। এটা হচ্ছে, কিন্তু ওইখানে আমরা কত সাইকেল কত টাইম এক্সপোজার জানো? অনলি 5%। অর্থাৎ লেজার একটা সাইকেলের 5% টাইম আমি বার্ন দিব মানে হিট দিব, 95% টাইম অফ করে রাখবো। প্রতি সাইকেলের 5% হিট দিব, 95% অফ, 5% অন, 95% অফ। এইভাবে আমরা ওখানে রেটিনাতে দেই। ট্যাবিকুলার মেশওয়ার্কে আমরা বলছি 15% অন, 85% টাইম অফ। আর সিলারি বডির ক্ষেত্রে বললাম 30% অন আর 70% টাইম অফ। এটা কিন্তু পার্সেন্ট, কিন্তু লেজারের পার্সেন্টেজ না, টাইমের পার্সেন্টেজ বলতেছি, ডিউরেশন অফ এক্সপোজারের কথা বলতেছি। ডিউরেশন আমরা এক্সপোজার হচ্ছে টোটাল সাইকেলের এক একটা সাইকেল, টোটাল সাইকেল না, এট এভরি সাইকেলে 30% টাইম আমরা অন রাখবো, 70% টাইম অফ রাখবো সিলারি এপিথেলিয়ামে। আর ম্যাকুলার সেলের ক্ষেত্রে রেটিনাতে আমরা 5% টাইম অফ ইচ সাইকেল অন, 95% অফ। আর ইন কেস অফ ট্রাবিকুলার মেশওয়ার্ক 15% টাইম অন রাখবো আর 85% অফ করে রাখবো। এইভাবে তাহলে মোট কথা মাইক্রোপালস লেজার দিয়ে দুই রকম কাজ করা যায়। একটা হচ্ছে সেলগুলোকে অ্যাক্টিভেটেড করা যায়, এবং যেমন ট্রাবিকুলার মেশওয়ার্কে করি, সেল থেকে সাইটোকাইন রিলিজ করা হয়, সেই সাইটোকাইন ম্যাক্রোফেজকে ডেকে নিয়ে আসে, invites macrophage. Macrophage causes phagocytic activity of the unwanted material
যেমন ইন কেস অফ রেটিনাতে আমরা বলবো হার্ড এক্সুডেট, ওগুলাকে খেয়ে ফেলবে, ইডিমা কমায় ফেলবে, ফলে দেখা যাবে যে আমার ওখানে ইডিমা কমে গেছে। আর সেরকম আমার গ্যাংলিয়ন কি বলে ট্যাবিকুলার মেশওয়ার্ক সেলের ওখানে তোমার যেমন আমরা বলছি প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ হবে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হবে, প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ হবে, ফলে প্রোটিওলাইটিক এনজাইম তোমার ম্যাট্রিক্সটা কমায় দিবে, ফলে ট্যাবিকুলার মেশওয়ার্ক ওপেন গুলা চ্যানেল গুলা ওয়াইডেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। আচ্ছা, আগামী শুক্রবার স্যার। ক্লাস হবে না। আগামী শুক্রবার আমি সিলেটে থাকবো, ওই দিন হবে না, তারপরে রোববারে আবার হবে ইনশাআল্লাহ। ওকে, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।